এই ছেলেটাকে স্কুলে সবাই ভীতু আর দুর্বল মনে করত, কারণ মারামারির নাম শুনলেই সে পালিয়ে যেত। কিন্তু কেউ জানতো না তার শরীরের ভেতর ঘুমিয়ে আছে এমন এক ভয়ঙ্কর শক্তি যা জেগে উঠলে সে একাই শহরের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের মাটিতে মিশিয়ে দিতে পারে। আর একদিন এক রহস্যময় মন্দিরে সিল করা এক শক্তিশালী জিনকে মুক্ত করার পর সেই শক্তি আচমকা জেগে ওঠে। যে আরা জিনকে সবাই এতদিন দুর্বল আর কাপুরুষ ভাবত, সেই ছেলেটাই মুহূর্তের মধ্যে হয়ে ওঠে এমন এক ভয়ঙ্কর শক্তির অধিকারী যার সামনে দাঁড়ানোর সাহস কারও নেই। গল্পের শুরুতেই আমাদের দেখা হয় মূল চরিত্র আরান জিন তোমোশিবির সাথে। সে তৈরি হতে হতে বলে যে সে একটা মিউজিক ব্যান্ডে গান বাজায়। ঠিক তখনই দৃশ্য বদলে দেখা যায় দুটো ছেলে মেঝে পড়ে রয়েছে আর ওয়ার্ড্রোবের ভেতর থেকে অদ্ভুত একটা আওয়াজ পেয়ে আতঙ্কে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। আসল ব্যাপারটা হলো এই দুনিয়ায় হনকি বিতো নামের একদল যোদ্ধা রয়েছে যাদের মূল কাজই হলো সামনাসামনি লড়াই করা। বেশ কিছুক্ষণ পর আরান জিন নিজের নতুন স্কুলে পৌঁছায় এবং শিক্ষক তাকে পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। কিন্তু ক্লাসে ঢুকে যখন সে দেখে যে চারপাশ শুধু ছেলেদের দিয়ে ভরা, তখন সে বেশ হতাশ হয়ে পড়ে। তবে ঠিক তখনই ক্লাসের একদম শেষ বেঞ্চে মাহরো নামের একটি মেয়েকে দেখতে পেয়ে সে থমকে যায়। মেয়েটির মিষ্টি স্বভাব দেখে প্রথম দর্শনে আরান জিন প্রেমে হাবুডুবু খেতে শুরু করে, এমনকি মনে মনে তাকে বিয়ে করার কল্পনাও করে ফেলে। এদিকে অন্য একটা দৃশ্যে দেখা যায় এক ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বীকে গণধোলাই দিচ্ছে। কিছুক্ষণ পর মাহরো নিজে এসে আরান জিনকে বলে যে চল অন্য কোথাও গিয়ে আমরা দুজন একসাথে কিছুটা সময় কাটাই। এ কথা শুনে আরান জিনের তো আনন্দে লাফানোর দশা। তবে ক্লাসের বাকি ছেলেরা তাকে থামানোর চেষ্টা করায় সে একটা অন্য ঝামেলা পাকাতে গিয়ে ধাক্কা মারে বেশ জাদ্রেল দেখতে এক ছেলের গায়ে। আরান জিন তো ভয়ে জমে যায়, কিন্তু ভালো করে তাকাতেই চিনতে পারে ছেলেটি আর কেউ নয়, তার ছোটবেলার বন্ধু মাতাকারা। মাতাকারা সবাইকে বলে যে ওরা ছোটবেলার বন্ধু এবং একসময় দুজনে মিলে হনকি বিতো হতে চেয়েছিল। কিন্তু আরান জিন এসব কথায় কোনো আগ্রহ না দেখিয়ে বেশ ভাব নিয়ে সেখান থেকে শটান কেটে পড়ে। বাড়ি ফিরে আরান জিনের মা ইয়ায়াকোর সাথে আমাদের দেখা হয়, যিনি একটা রেস্তোরাঁ চালান। সেখানে দেখা যায় তিনি আগের সেই মারপিট করা ছেলেদেরই খাবার পরিবেশন করছেন। অন্য একটি দৃশ্যে মারিতো নামের এক গ্যাং লিডারের সাথে দেখা হয়। যে ছেলেটিকে মাতাকারা পিটিয়েছিল সে তাকে আবার একটা কোষে থাপ্পড় মারে। পরদিন সকালে আরান জিনের ছোটবেলার কথা মনে পড়ে, কিভাবে সে আর মাতাকারা আগে অন্যদের ধরে পিটত। টিফিনের সময় হতেই আরান জিন ছাদে গিয়ে মাহরোর সাথে দুপুরের খাবার খেতে বসে। মাহরো যখন বলে যে সে আরান জিনের সাথে বন্ধুত্ব করতে চায়, আরান জিনের মন যেন খুশিতে নাচতে থাকে আর সে দূর দূরান্তের সব রঙিন স্বপ্ন বুনতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে মাতাকারা তাকে হাই জানাতে এলে আরান জিন অস্বস্তি এড়াতে ওকে এড়িয়ে চলে যায়। মাতাকারা অবশ্য বন্ধুদের কাছে আরান জিনের প্রশংসাই করতে থাকে। তবে মাতাকারার বন্ধুরা আরান জিনকে ওই মেয়েটির সাথে দেখে ফেলে আর ঠিক করে যে এই খবর মাতাকারাকে দিতেই হবে। কয়েক ঘন্টা পর আরান জিন আর মাতাকারার পুরো দলটাকে একটা গে মার্কেটে দেখা যায়, যেখানে বন্ধুরা তাকে মেয়েটির সাথে দেখা নিয়ে খোঁচা দিয়ে খেপাতে থাকে। কিন্তু ঠিক তখনই তাদের দলের একজন বলে যে এখন এখান থেকে কেটে পড়াই ভালো, কারণ বাইরে একদল বিপজ্জনক ছেলে এসে হাজির হয়েছে। সাদা পোশাক পরা একদল ছেলে ওকে একা পেয়ে চেপে ধরে আর বলে যে ওদের এলাকায় ঢুকেও বড় ভুল করেছে। এরপর ওর জামা কাপড় কেড়ে নিলে আরান জিন আন্ডারওয়্যার পরেই প্রাণ ভয়ে দৌড় দেয়, যা দেখে মাতাকারার বন্ধুরা হাসিতে ফেটে পড়ে। অন্যদিকে অন্য এক ব্যক্তি এক অদ্ভুত ক্লাবে গিয়ে লুকিয়ে পড়ে। সাদা পোশাকের ছেলেদের তাড়া খেয়ে ছুটতে থাকা আরান জিন পুরনো পরিত্যক্ত মন্দিরে গিয়ে পৌঁছায়। সেখানে একটা বাক্সের সাথে ধাক্কা খেয়ে সে একটা বন্দুক খুঁজে পায় আর তা দিয়ে ছেলেগুলোকে হুমকি দেয়। কিন্তু সবাই ওকে দেখে হাসতে শুরু করলে আরান জিন রেগে গিয়ে গুলি চালিয়ে দেয়। সেই গুলি দেয়ালে ধাক্কা খেয়ে সোজাসুজি এসে তার নিজের কপালেই বিঁধে যায়। ঝামেলা দেখে ছেলেগুলো চম্পট দেয় আর কিছুক্ষণ পর আরান জিনের জ্ঞান ফেরে। মাথায় হাত দিতেই সে টের পায় কপালে অদ্ভুত একটা বস্তু আটকে রয়েছে। ওটাই একটু হাত দিতেই তার সামনে এসে হাজির হয় সেনিয়া নামের এক জিন। জিনটি আরান জিনকে বলে যে সে যে কোনো বর চাইতে পারে। তবে আরান জিনকে এতটা ভীতু আর দুর্বল দেখে সেনিয়া বেশ হতাশ হয়ে পড়ে। বিস্তারিত বুঝিয়ে সেনিয়া তাকে মনের ইচ্ছা জানাতে বললে আরান জিন সুজা বলে বসে যে সে তার কুমারত্ব হারাতে চায়। জিনটি তাকে আরেকটা সুযোগ দেয় আর বুঝতে পারে যে ছেলেটার শরীরে অতিরিক্ত শক্তির জোয়ার বইছে। তাই সেনিয়া চুক্তি করার প্রস্তাব দেয় যাতে সে আরান জিনের সাথে যুক্ত হতে পারে। একটু পরে শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে আরান জিন সাধারণ মানুষকে জিজ্ঞেস করতে থাকে তারা জিনটিকে দেখতে পাচ্ছে কিনা, কিন্তু একটা মেয়ে ওকে পাগল ভেবে দৌড়ে পালায়। এদিকে মাতাকারার দলও ভাবতে থাকে আরান জিন বোধহয় আদ্যপান্ত পাগল হয়ে গেছে, কারণ ও আন্ডারওয়্যার পরে ঘুরে বেড়াচ্ছিল। বাড়ি ফিরে আরান জিন জিনের সাথে একসাথে থাকতে শুরু করে এবং সেনিয়াকে নিজের হাতে বানানো কিছু উপহার দেখায়। সেনিয়া ওকে ঠাট্টা করে বলে যে এগুলো কি মাহরোর জন্য বানানো। পরের দিন সকালে আরান ইনের মা ছেলেকে একদম কেতাদুরস্থ সাজে দেখে দারুণ উত্তেজিত হয়ে পড়েন, কারণ ও ডেটে যাচ্ছে। কিছুক্ষণ পর আরান জিন পার্কে পৌঁছায় আর মাহরো ঠিক সময় সেখানে চলে আসে। দুজনে বসে গল্প শুরু করলেও আরান জিন কিন্তু প্রচণ্ড লাজুক। জিনটি ওকে অনবরত খোঁচা
গোছাতে থাকে সেই বানিয়ে রাখা উপহারটা মাহরোকে দেওয়ার জন্য। কিছুক্ষণ পর মাহরোর কথায় আরানজিন পুরো মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে, আর সেনিয়াও ওকে সাহস দেয় উপহারটা এবার বের করতে। আরানজিন সাহস জুগিয়ে উপহার বের করতে যাবে, ঠিক তখনই তার প্রচণ্ড বাথরুমের চাপ পায়। বেচারা সেনাপতির মতো লজ্জা পেয়ে তাকে পাবলিক টয়লেটের দিকে ছুটতে হয়। অনেকক্ষণ পর আরানজিন ফিরে এলে মেয়েটি মিষ্টি হেসে বলে যে এতে কোনো সমস্যা নেই। সুযোগ বুঝে আরানজিন তাকে উপহার হিসেবে একটা চিরন্তন ভালোবাসার পাথর দেয়, যদিও মেয়েটি ঠিক বুঝতে পারে না জিনিসটা আসলে কি। ঠিক সেই মুহূর্তেই আরানজিন মাহরোকে নিজের মনের ভালোবাসা জানাতে যাবে, এমন সময় হাল্লাগোল্লা করতে করতে একদল ছিলে সেখানে এসে পৌঁছায়, আর একটা কাঠ থেকে খোদ মারিতো নেমে আসে। আরানজিন তো ভয়ে কাঠ হয়ে গিয়ে মাহরোর হাত ধরে টানতে শুরু করে, যা দেখে মারিতো চটে যায়। ঠিক তখনই মাহরো আরানজিনকে বলে যে তার খুব ভালো লাগবে যদি কেউ তার জন্য লড়াই করে। এ কথা শুনে আরানজিন তো একেবারে প্রেমে গলে জল। এরপর সে তেজ নিয়ে মারিতোর দিকে তাকিয়ে বলে যে ওর নিজের বোনকে কেউ ছোঁয়ার সাহস করেনি, তাই আজ এর চরম মূল্য ওকে দিতে হবে। এই কথা শুনে আরানজিনের চোখ কপালে ওঠে, কারণ সে ভাবেনি যে এমনটা হতে পারে। অন্যদিকে মাতাকারার বন্ধু কাকেরু মাতাকারাকে বলে যে দেখো কিভাবে আরানজিনকে পেটানো হচ্ছে। এ কথা শুনে মাতাকারা ঘাবড়ে যায় আর দ্রুত সেই জায়গার দিকে ছুটতে শুরু করে। এদিকে আরানজিন মারিতোর কাছে মার খেতে থাকে, আর সেনিয়া ভাবে যে মারিতোর হাতে আজ আরও একটা শিকার শেষ হতে চলেছে। কিন্তু তক্ষুনি আরানজিন মনের জোর জোগাড় করে, আর মারিতো শেষ আঘাত হানতে গেলে সেনিয়া ভাবে যে ছেলেটা বোধহয় এবার বর চাইতে চলেছে। কিন্তু সেই পাজি আরানজিন আবার বলে যে সে তার কুমারত্ব হারাতে চায়। এ কথা শুনে সেনিয়া আর সহ্য করতে না পেরে আরানজিনের সাথে মিশে যায় এবং মারিতোর হামলা আটকে দেয়। এরপর যৌথ আক্রমণ চালিয়ে আরানজিন এমন এক ঘুষি বসায় মারিতোর পেটে যে সে সোজা উড়ে দূরে গিয়ে পড়ে। চারপাশের সবাই থ হয়ে যায়, কারণ মারিতো এর আগে কখনো এত জোরে মার খায়নি। মাতাকারা তো ভাবতেই পারে না যে আরানজিনই আসল হনকিবিত। ওদিকে সেনিয়া আর আরানজিন ঝগড়া শুরু করে, কারণ জিনের একটাই প্রশ্ন, ক্ষমতা না চেয়ে কেউ কিভাবে এমন অদ্ভুত ইচ্ছা প্রকাশ করতে পারে। ঠিক তখনই এই সুযোগে মারিতো পেছন থেকে এসে একটা ঘুষি বসিয়ে দেয় আরানজিনের মুখে। মাতাকারা দৌড়ে এসে দেখে আরানজিন কেমন আছে, আর মারিতো নিজের জখম দেখে বাকিদের বলে যে সে চায় আরানজিন ওদের দলে যোগ দিক। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে আরানজিন চোখ খোলে। মাতাকারা তাকে স্বাগত জানিয়ে বলে যে সবাই ওর মারিতোর ওপর মারা ঘুষি দেখে অবাক হয়েছে। ওরা কথা বলার সময় মাতাকারা মনে করিয়ে দেয় যে ছোটবেলায় আলাদা হওয়ার পর থেকেও সে একই জায়গায় থাকে, কিন্তু এত বন্ধুভাবাপন্ন হওয়ার পরও আরানজিন তাকে এড়িয়ে চলে এবং সেখান থেকে বেরিয়ে যায়। ওখান থেকে বেরিয়েই আরানজিন জিনের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে, কারণ সেনিয়া মারিতোর সাথে আবার লড়তে যেতে চায়। বাধ্য হয়ে সেনিয়া তাকে টেনে হিচড়ে নিয়ে মারিতোর খোঁজে নিয়ে যায়, আর তখনই দেখা হয় কাকেরুর সাথে, যে এক শত্রু ছেলেকে ধাওয়া করছিল। আরানজিনের মাথায় ওই অদ্ভুত বস্তুটা দেখেই কাকেরু ভীষণ ভয় পেয়ে সেখান থেকে প্রাণ ভয়ে দৌড় দেয়। কয়েক ঘন্টা পর স্নান করার সময় আরানজিন বুঝতে পারে সেনিয়া তার সাথে যুক্ত হওয়ার পর সে কতটা অকল্পনীয় ক্ষমতার অধিকারী হয়েছে। জিনটি তাকে জানায় যে তারা এখনও পুরোপুরি মিশে যায়নি, তাই সব ক্ষমতা এখনো আনলক হয়নি। সেনিয়া আরও বলে তারা দুজন সঠিকভাবে এক হয়ে গেলে এমন সব নতুন দিক আবিষ্কার করা যাবে যা ভাবাও অসম্ভব। অন্যদিকে দৃশ্য বদলে দেখা যায় মাহরো তার ভাই মারিতোর কাছে আসে। আরানজিনের ঘুষি খাবার পর ভাই কেমন আছে তা নিয়ে মাহরো ভীষণ দুশ্চিন্তায় ছিল, তবে মারিতো জানায় সে একদম ঠিক আছে। ঠিক তখনই নাগারে নামের এক ব্যক্তির দল সেখানে উপস্থিত হয়। নাগারে জানায় যে মাতাকারা আরানজিনকে নিজের বাড়িতে নিয়ে গেছে। এটা শুনে মারিতো স্থির করে যে তবে মাতাকারাকেও তাদের দলে টেনে নিতে হবে। পরদিন আরানজিন স্কুলে ফিরে দেখেই চমকে ওঠে, কারণ স্কুলের সমস্ত ছাত্র সেখানে তার জন্য অপেক্ষা করছিল। মারিতোকে কুপকাত করার পর আরানজিনের নাম এক লহমায় ছড়িয়ে পড়েছে, তাই সবাই এখন তার সাথে লড়ে নিজেকে প্রমাণ করতে চায়। এদের দেখে আরানজিন আর ঝুঁকি না নিয়ে সোজাসুজি দৌড়ে স্কুলের ভেতর ঢুকে পড়ে। অন্যদিকে কাকেরু মাতাকারাকে সতর্ক করে বলে যে আরানজিনের থেকে দূরে থাকাই ভালো। আগের দিন জিনটাকে দেখার পর তার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আরানজিন পুরোপুরি অভিশপ্ত। তবে এত কথার পরও মাতাকারা জানায় যে আরানজিনের মধ্যে সে যে শক্তি দেখেছে তা হনকি বিতনের সেই কাল্পনিক রূপকথার মতোই অনন্য। কয়েক ঘন্টা পার হলে মাতাকারা স্কুলে এসে সোজা মারিতোর মুখোমুখি হয়। মারিতো তার কাছে আরানজিনের খবর জানতে চায় এবং স্পষ্ট বলে যে সে আরানজিনকে নিজের গ্যাংয়ে নিতে চায়। ক্লাসে বসে আরানজিন মনে মনে সেনিয়ার সাথে কথা বলছিল, কিন্তু আচমকা চিৎকার করে সবাইকে চুপ করতে বলে ফেলে। তার এই অদ্ভুত কাণ্ড দেখে সবাই ঘাবড়ে যায়, আর ঠিক তখনই মারিতোকে ক্লাসের দিকে আসতে দেখে আরানজিন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চম্পট দেয়। দুপুরের খাবার সময় হলে আরানজিন সোজাসুজি মাহরোর কাছে যায়, কিন্তু মেয়েটিকে বেশ রেগে থাকতে দেখে সে আগের ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা চায়। সে জানায় পরের বার যখন মারিতোর সাথে তার লড়াই হবে সে দেখিয়ে দেবে তার আসল ক্ষমতা কতখানি। তবে এই কথায় মাহরোর রাগ আরও বহুগুণ বেড়ে যায়। সে আরানজিনের দেওয়া সেই উপহার কি হাত থেকে কেড়ে নিয়ে এক ঝটকায় ভেঙে গুড়িয়ে দেয়, যা দেখে আরানজিন ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়ে। কিছুক্ষণ পর মাহরো তার ভাইয়ের কাছে পৌঁছায়।
মারিতো তখন অর্ধ ঘুমন্ত অবস্থায় ছিল, আর মাহরো কাছে আসতেই আচমকা বোনকে সজোরে একটা ঘুষি বসিয়ে দেয়। উপরন্তু সে মাহরোকে আদেশ দেয় যাতে সে গিয়ে আরানজিনকে একদম শেষ করে ফেলে, আর মাহরো অদ্ভুত এক তৃপ্তি নিয়ে সেটা মেনে নেয়। এদিকে উপহারটি ভেঙে যাওয়ায় আরানজিন চরম হতাশায় আর ভীষণ মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে মাতাকারা তার ভাইকে একটা চিঠি লিখতে বসে। আরানজিন আবার তার জীবনে ফিরে আসায় সে যে কতটা আনন্দিত চিঠিতে সে কথাই প্রকাশ করে। ঠিক সেই মুহূর্তেই মাতাকারা আশেপাশে কোনো কিছুর উপস্থিতি টের পায়, আর সাথে সাথে আরানজিনের দেওয়া সেই বন্ধুত্বের পাথরটি শক্ত করে হাতে তুলে নেয়। পরদিন ক্লাসে গিয়ে দেখা যায় মন ভেঙে যাওয়ার কারণে আরানজিন চরম ডিপ্রেশনে ডুবে বসে রয়েছে। মাতাকারা আরানজিনকে অনুপ্রেরণা দেওয়ার মতো কিছু কথা বলে এবং তাকে নিজের দলের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করে। ঠিক সেই মুহূর্তে সেখানে মারিতোর গ্যাংয়ের কয়েকজন সদস্য এসে হাজির হয়, যার ফলে পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। মাতাকারা ওদের স্পষ্ট জানিয়ে দেয় যে আরানজিনের সাথে কথা বলতে হলে আগে তার সাথে লড়তে হবে, তাই লড়াইয়ের উদ্দেশ্যে দুপক্ষই বাইরে বেরিয়ে যায়। তারা স্কুলের মাঠে আসতেই সাধারণ ছাত্ররা চিৎকার করে লড়াই সমর্থন করতে শুরু করে, কারণ তারা রোজগার এই মারপিটে অভ্যস্ত এবং ভেবেছিল যুদ্ধটা বেশ জমে উঠবে। এমনকি সেনিয়াও লড়াই দেখতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। তবে আরানজিন ভীষণ ভীতু হওয়ায় মনে করে সেখানে যাওয়া একদম ভুল সিদ্ধান্ত হবে। সেনিয়া তাকে বোঝায় যে বন্ধুর বিপদে পাশে থাকা উচিত, কিন্তু আরানজিন পেটের গণ্ডগোল ও ভয়ের কারণে বাথরুমে যাওয়ার অজুহাত দেয়। অন্যদিকে মাঠে নাগারে আর মাতাকারার মধ্যে জোরদার লড়াই শুরু হয়ে যায়। দুজনেই দক্ষ যোদ্ধা হওয়ায় শুরুতেই কেউ কাউকে আঘাত করতে পারছিল না। বেশ কিছু ক্ষিপ্র আক্রমণের পর মাতাকারা হঠাৎ সুযোগ বুঝে নাগারের মাথায় একটা মোক্ষম লাথি বসিয়ে দেয়। তবে এতে নাগারের খুব একটা ক্ষতি হয়নি। সে তৎক্ষণাৎ ঘুরে দাঁড়িয়ে পাল্টা এক ঘুষিতে মাতাকারাকে মাটিতে ফেলে দেয়। মাতাকারা কোনো মতে আক্রমণটা আটকে নেয় এবং দুজনে একে অপরকে কড়া এক হেডবাট মারে। আরানজিন শেষ মুহূর্তে গিয়ে পৌঁছায় এবং দেখে যে লড়াইয়ে মাতাকারা জয়ী হয়েছে। সেনিয়া কিন্তু আরানজিনের ওপর রেগে আগুন, কারণ তার বাথরুমের চক্করে পুরো লড়াইটাই তারা মিস করে গেছে। আরানজিন খেয়াল করে তার বন্ধুর শরীরটা কেমন যেন অসাড় লাগছে, তাই সে ঢলে পড়ার আগেই দৌড়ে গিয়ে ওকে সামলে নেয়। একটু পর দুজনে একা কথা বলার সময় আরানজিন বলে যে মাতাকারা বেশ ভালোই লড়ে। এরপর সে চলে যেতে চাইলে মাতাকারা তাকে আবার তাদের দলে যোগ দিয়ে হুমকিবিত হওয়ার স্বপ্ন কথা বলে, কিন্তু আরানজিনের এসবের কোনো পরোয়া নেই। সে বেশ পাত্তা না দিয়েই চলে যাচ্ছিল। ঠিক তখনই মাতাকারা জানায় যে তাদের দলনেতা খোদ মারিতোর বিরুদ্ধে লড়াইয়ে নামছে এবং এতে তাদের লিডারশিপ বা পদ বাজি ধরা রয়েছে। হবু জামাইবাবুর মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে দেখে আরানজিন মুহূর্তের মধ্যে নিজের মত বদলে ফেলে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আরানজিন ও মাতাকারা তাদের দলনেতার দেখা পায়। কেনিচি নামের সেই ব্যক্তি সেখানে আসা মাত্রই পুরো পরিবেশ থমথমে হয়ে যায়, কারণ তার চেহারা আর উপস্থিতি ছিল দারুণ গম্ভীর। মাতাকারা আরানজিনকে কেনিচির সাথে পরিচয় করিয়ে দিতে গেলে আরানজিন বেশ ভাব নিয়ে বলে যে সে কেনিচির সাথেও লড়তে চায়। সে ভাবে যে মারিতোকে যখন হারিয়েছে তখন এই নেতাকেও হারানো কোনো বড় কথা নয়। উত্তেজিত হয়ে আরানজিন চিৎকার করে ওঠে যে তার জীবনের একমাত্র চাওয়া হলো কুমারত্ব মেটানো। ঠিক তখনই সেনিয়া তাকে নিজের ক্ষমতা প্রদান করে। আরানজিন বিদ্যুতের গতিতে কেনিচির দিকে ধেয়ে যায় এবং এক মারাত্মক ঘুষিতে তাকে সজোরে দেয়ালে আছড়ে ফেলে। মাত্র এক আঘাতে তাদের দলনেতা ধুলোয় মিশে যাওয়ায় আশেপাশের সবাই তাজ্জব হয়ে যায়। আরানজিন মনে করে সে জয়ী হয়ে গেছে এবং বরাবরের মতো সেনিয়ার সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু কেনিচি কিন্তু এত সহজে হেরে যাওয়ার পাত্র নয়। সে উঠে দাঁড়িয়ে আরানজিনকে এমন এক ঘুষি বসায় যে সে সোজা শূন্যে উড়ে যায়। আরানজিনকে কড়া ঘুষি মেরে কেনিচি নিজে স্ট্রেচারে শুয়ে পড়ে, যা দেখে সবাই প্যানিক করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই কেনিচি একটা স্ক্রোলে ছবি এঁকে বুঝিয়ে দেয় যে সে আরানজিনের ক্ষমতা দেখে তার প্রেমে পড়ে গেছে। পরদিন আরানজিন যখন ক্লাসে বসেছিল তখন মারিতো সেখানে হাজির হয়ে সোজা আরানজিনের কাঁধে চেপে বসে। আরানজিন প্রথমে তাদের গ্যাংয়ে যোগ দিতে অস্বীকার করে, কিন্তু মাহরো যখন তাকে অনুরোধ করে আরানজিন আর না করতে না পেরে রাজি হয়ে যায়। ঠিক তখনই মাতাকারা সেখানে এসে পৌঁছয় এবং আরানজিনকে ওদের দলে দেখে চরম আঁতকে ওঠে। সে আরানজিনকে জিজ্ঞেস করে সে আসলেই এই সিদ্ধান্ত নিচ্ছে কিনা, কিন্তু মারিতো বলে যে সিদ্ধান্ত হয়ে গেছে এবং আরানজিনকে ফেরত পেতে হলে তাকে কেড়ে নিতে হবে। এরপর মারিতো আর আরানজিন সেখান থেকে বেরিয়ে যায়। এখানে একটা ফ্ল্যাশব্যাকে জানা যায় অনেক আগে আনিচি যখন প্রতিপক্ষ দলের লিডারকে হারিয়েছিল তারপরই মারিতো নতুন লিডার হিসেবে উঠে আসে এবং তাদের দলের নাম রাখে সিগমা স্কোয়াড। এদিকে আরানজিনের কাছে মারিতোর এক সঙ্গী তাৎসু এসে পুরো গ্যাংয়ের নিয়মকানুন বুঝিয়ে দেয়। সেনিয়া সিগমা স্কোয়াডে ঢুকতে পেরে দারুণ আনন্দিত হয়, তবে আরানজিন স্পষ্ট বোঝে যে সে শুধু মাহরোর জন্যই এই দলে ঢুকেছে। একটু পরই মারিতোর দল এসে বলে যে ওরা সবাই মিলে বাইরে একটু ঘুরতে বেরোচ্ছে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা যায় নাগারে কিন্তু আরানজিনের উপস্থিতি একদম পছন্দ করছে না। হাঁটতে হাঁটতে তারা দেখে সেই সাদা পোশাকের ছেলেরা যারা সেদিন আরানজিনকে নগ্ন করেছিল তারা একটা ছেলের কাছ থেকে টাকা ছিনতাই করছে। এটা দেখে মারিতো আর চুপ থাকেনি, সে সোজা গিয়ে ওদের ওপর আক্রমণ চালায়। নাগারে ভীষণ রেগে গিয়ে বলে যে এনজি বয়েজদের ওদের স্কুলের ছেলেদের ওপর হামলা চালানো উচিত হয়নি। এখান থেকেই বোঝা যায় এনজি বয়েজ একটা বড় শত্রু গ্যাং হয়ে উঠবে। মারিতো
মারিতোর ভয়ে ছেলেরা তাদের নেতার জন্য টাকা তুলতে ছুরি বের করে লড়তে যায়, কিন্তু মারিতো একাই দুজনকে পিটিয়ে তক্তা বানিয়ে দেয়। এরপর মারিতো ছেলেটির মানিব্যাগ ফেরত দিয়ে সবাইকে নিয়ে এগিয়ে চলে। অন্যদিকে মাহরো যখন ফোনে কথা বলছিল, মাতাকারা গিয়ে তার হাত ধরে ফেলে, কারণ মাহরো তাকে পাত্তা দিচ্ছিল না। এতে মাহরো ভীষণ চটে যায় এবং হাত ছাড়তে বলে। মাতাকারা হাত না ছাড়ায় সে জোরে চিৎকার করে ওঠে, ফলে মাতাকারা বাধ্য হয়ে হাত ছেড়ে দেয়। মাহরো তাকে পাজি পারভাট বলে গালি দিয়ে দৌড়ে পালায়। মাতাকারা ভীষণ হতভম্ব হয়ে পড়ে, কারণ সে তো শুধু আরাঞ্জিনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিল। এদিকে আরাঞ্জিনকে নিয়ে পুরো দলটা একটা পার্টিতে গিয়ে পৌঁছয়, যা আরাঞ্জিনের জন্যই আয়োজন করা হয়েছিল। সবাই তাকে খুব আনন্দের সাথে স্বাগত জানায়, কিন্তু আরাঞ্জিনের পুরো নজর কেবল মেয়েদের দিকে। ঠিক তখনই একজন জানায় যে এখন তারা সবাই মিলে একটা খেলা খেলবে। খেলাটা আর কিছুই নয়, বেশ আগ্রাসীভাবে তারা রক পেপার সিজার্স খেলতে শুরু করে, যেখানে যে হারবে সে একটা কড়া মার খাবে। এসব দেখে আরাঞ্জিন তো অবাক হয়ে যায়, তবে সেনিয়া এমন অদ্ভুত খেলা দেখে দারুণ উত্তেজিত হয়ে পড়ে। ঠিক তখনই মারিতো এসে আরাঞ্জিনকে বলে যে এবার তারা খেলতে নামবে। মারিতো সবাইকে নিয়ে খেলায় মেতে ওঠে, আর সবাই একে অপরকে পেটাতে থাকে। কিছুক্ষণ পর মারিতো আরাঞ্জিনকে বলে তার আসল ঘুষির তেজ দেখানোর সময় এসেছে। সেনিয়া আরাঞ্জিনকে জানায় লড়াই করতে না চাইলেও তাকে খেলতে হবে, কারণ এ সময় তাকে সাহায্য করা অন্যায় হবে। এটা শুনে আরাঞ্জিন ভয় পেয়ে সেনিয়ার কাছে সাহায্য চাইতে থাকে। ঠিক তখনই ডেথ নামে পরিচিত এক ভয়ানক সদস্য আরাঞ্জিনকে চ্যালেঞ্জ করতে মাঠে নামে। তাকে দেখে আরাঞ্জিন বোঝে যে সে আজ শেষ। নায়কের এই অবস্থা দেখে সেনিয়ার মন গলে যায় এবং সে তাকে লড়তে সাহায্য করবে বলে জানায়। আরাঞ্জিন জানে হারলে তাকে ওখানেই মেরে ফেলা হবে, কিন্তু খেলা শুরু হতেই আরাঞ্জিন প্রথম রাউন্ডেই হেরে বসে। সে ভাবতে থাকে আজ তার কপালে চরম মার রয়েছে। লোকটা যেই না তাকে সজোরে ঘুষি মারতে যায়, সেনিয়া পেছন থেকে আরাঞ্জিনের মাথাটা শক্ত করে ধরে রাখে যাতে সে স্থির থাকে। কোষে ঘুষি মারার পরও দেখা যায় আরাঞ্জিন বিন্দুমাত্র নড়েনি। এটা দেখে সবাই চমকে যায়, কারণ মারিতো ছাড়া আর কেউ এই লোকের ঘুষি এভাবে সহ্য করতে পারেনি। উল্টে লোকটার নিজের হাতই খানিকটা জখম হয়ে যায়। পুরো ম্যাচটা পরিচালনা করা তাৎসুতো আরাঞ্জিনকে জয়ী ঘোষণা করে, কারণ সে আঘাত সহ্য করে দাঁড়িয়েছিল। নায়ক ভেতরে ভেতরে যন্ত্রণায় ছটফট করলেও সেনিয়া দারুণ খুশি হয়। তাৎসুতো ওই লোকটিকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কারণ আরাঞ্জিনের শক্ত মাথায় মেরে তার হাত ভেঙে যাওয়ার দশা, কিন্তু সে বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে কেটে পড়ে। এরপর নাগারে সোজাসুজি আরাঞ্জিনকে চ্যালেঞ্জ জানায়। সে শুরু থেকেই নায়ককে পিটোতে চাইছিল। প্রথম ঘুষি খেয়ে আরাঞ্জিন বেশ কাহিল হয়ে পড়েছিল, কিন্তু খেলা শুরু হতেই ভাগ্যক্রমে সে জিতে যায়। নাগারে ছাতি চওড়া করে বলে সে আরাঞ্জিনের মার সহ্য করে দেখাবে। আরাঞ্জিন ঘুষি মারতে গেলে সবাই দেখে তার হাত যেন স্লো মোশনে এগোচ্ছে। সবাই অবাক হলেও আসল বিষয় হলো আরাঞ্জিন লম্পটদের মতো দূরে দাঁড়িয়ে থাকা মেয়েদের দেখতে ব্যস্ত ছিল, ফলে সে একদম হালকা একটা ছোঁয়া দেয়। কিন্তু উপস্থিত সবাই ভেবে বসে এটা কোনো এক কিংবদন্তি যোদ্ধার বিশেষ শক্তি প্রয়োগের কৌশল, তাই সবাই আরাঞ্জিনকেই জয়ী বলে ঘোষণা করে। এবার মারিতো নিজে দারুণ উত্তেজিত হয়ে আরাঞ্জিনের মুখোমুখি হয়। আরাঞ্জিন তখন জিনের সাথে কথা বলছিল, তাই ভুল করে মারিতোকেই চুপ কর বলে ফেলে। মারিতো ভেবে বসে কথাটা তাকেই বলা হয়েছে এবং চরম রেগে গিয়ে ভয়ানক মূর্তি ধারণ করে। তাৎসুতো খেলা শুরু করতেই মারিতো পুরো শক্তি জোগাড় করে আঘাত করতে যায়, কিন্তু ঠিক তখনই আরাঞ্জিন ভয়ে পেট খারাপের অজুহাত দিয়ে খেলা থামিয়ে দেয়। বাধ্য হয়ে সবাই তাকে বাথরুমে যাওয়ার সময় দেয়। আরাঞ্জিন বাথরুমে ঢুকতে দরজা খুলতেই দেখে সেই প্রথম রাউন্ডের ডেথ মারাত্মকভাবে আহত হয়ে পড়ে আছে। আরাঞ্জিন সাথে সাথে বাকিদের ডেকে আনলে সবাই সেখানে একটা শত্রু দলের ব্যান্ডানা দেখতে পায় এবং বোঝে যে বড় কিছু একটা ঘটাতে হবে। নাগারে তখন খোঁচা দিয়ে বলে যে লোকটা বোধহয় কোনো দুর্বল শত্রুর কাছে হেরে গেছে, যা শুনে মারিতো প্রচণ্ড চটে যায়, কারণ সে জানে তার সঙ্গী এতটা দুর্বল নয়। বেশ কিছুক্ষণ পর আরাঞ্জিন বাড়ি ফিরে দেখে মাহরও সেখানে উপস্থিত। ছেলেকে কোনো মেয়ের সাথে দেখে তার মা ইয়ায়াকো বেশ অদ্ভুত আচরণ শুরু করেন। আরাঞ্জিন মাহরোকে বলে যে মাথায় শক্ত আঘাত পাওয়ার কারণে সে এই দল ছেড়ে দিতে চায়, কিন্তু এ কথা শুনতেই মাহরো তাকে সজোরে একটা চড় কষে দেয়। সে জানায় মারিতো দল ছাড়লে এই ব্যান্ডের ভার হয়তো তার ওপরই আসবে, তাই সে আরাঞ্জিনকে আকুল হয়ে অনুরোধ করে যাতে সে তার ভাইকে আরেকবার হারিয়ে দেয়। একটু পর মাহরো একটু মিষ্টি ভালোবাসার ভাব দেখাতেই আরাঞ্জিন আবার প্রেমে মাতোয়ারা হয়ে পড়ে। তবে সেখান থেকে বেরিয়ে মাহরো মনে মনে অন্য হিসেব কষে। আরাঞ্জিন জিতলে আর দলের দায়িত্ব নিলে সে নিজের ভাইয়ের সাথে একান্তে সময় কাটাতে পারবে। একটু পর আরাঞ্জিনকে ট্রেনিং করতে দেখে সেনিয়া ভীষণ উত্তেজিত হয়ে ওঠে, কারণ আরাঞ্জিন এবার তার সাথে পুরোপুরি মিশে যেতে চাইছে। অবশ্য আড়াল থেকে এসব দেখে তার মা ভেবে বসেন ছেলে বোধহয় ওই মেয়েটির সাথে রঙিন রাত কাটানোর কথা বলছে। অন্য একটি দৃশ্যে দেখা যায় নাগারে আর তার সঙ্গী রাস্তা দিয়ে যাওয়ার সময় শত্রু দলের কিছু ছেলের মুখোমুখি হয়। তারা উস্কানি দিলে নাগারে তাদের কোষে পিটুনি দেয়। তবে তারা চলে যেতেই বোঝা যায় এসবের নেপথ্যে আসলে সেই সাদা পোশাক পরা এনজি বয়েজরাই ছিল। পরদিন পিটি ক্লাসের সময় মাতাকারা এসে আরাঞ্জিনকে তার পার্টনার হতে বলে। আরাঞ্জিন আধো আধো রাজি হলেও ঠিক
ঠিক তখনই খবর আসে যে তাদের বন্ধুদের ওপর হামলা হয়েছে। তারা গিয়ে দেখে বন্ধুদের গাছে বেঁধে রাখা হয়েছে। সবাই ধরে নেয় এটা নিশ্চিত সিগমাদের কাজ, তাই তারা তৎক্ষণাৎ প্রতিশোধ নিতে সিগমাদের দিকে রওনা দেয়। আর আড়ালে দাঁড়িয়ে এই দুই দলের মধ্যে ঝগড়া ও বিশৃঙ্খলা দেখে এনজি বয়েজরা মজা লুটতে থাকে। এ ঘটনায় মারিতো ভীষণ ক্ষিপ্ত হয়ে কেনিচির কাছে যায়, যাতে বীরের মতো মুখোমুখি ঝামেলা মেটানো যায়। কারণ দুপক্ষই ভাবছিল অন্য দলটা তাদের ছেলেদের মারধর করছে। সেখানে মারিতো সরাসরি কেনিচিকে আক্রমণ করতে গেলে তা আটকে দেয় মাতাকারা, কিন্তু মারিতো ঘুরিয়ে তাকে একটা কড়া মার বসায়। এরপর দুই দলের মধ্যে মারাত্মক বচসা শুরু হয়। কাকেরু আর নাগারও তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে, কারণ কাকেরু অভিযোগ তোলে যে সিগমারাই ওদের সঙ্গীদের জামাকাপড় খুলে অপমান করেছে। ঠিক সেই মুহূর্তে প্রথম রাউন্ডে মার খাওয়া লোকটার কাছে পাওয়া সেই শত্রু দলের ব্যান্ডানাটা সবাই বের করে দেখায়, যা দেখে পরিবেশটা কিছুক্ষণের জন্য শান্ত হয়ে আসে। তবে মারিতো সাফ জানিয়ে দেয় যে একদিনের মধ্যে যদি আসল অপরাধীকে খুঁজে না পাওয়া যায় তবে দুই দলের মধ্যে খোলাখুলি যুদ্ধ শুরু হয়ে যাবে। এ কথা শুনে মাতাকারা ভীষণ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দৃশ্য বদলে দেখা যায় আমাদের নায়ক আরানজিন মারিতোকে হারানোর জন্য একদম তৈরি। মাহরোর মিষ্টি কথাগুলো মনে পড়তেই তার মনের জোর যেন এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গেছে। আরানজিন সোজা মারিতোর আস্তানায় গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়েই দেখে চারপাশের পরিবেশ বেশ থমথমে। পরিস্থিতি বুঝে তাতসুত আরানজিনকে একদিকে ডেকে নিয়ে গিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে যে অপরাধীকে ধরতে না পারলে এখানে বড় রক্তক্ষয়ী যুদ্ধ লেগে যাবে। সেনিয়া লড়াইয়ের কথা শুনে নাচানাচি করলেও আরানজিন কিন্তু ভয়ে কাঠ হয়ে যায়। অন্যদিকে মাতাকারাকে তার বন্ধুদের সাথে কথা বলতে দেখা যায়। তাদের ঠিক পাশেই মাতাকারার দাদার একটা পোশাক রাখা ছিল। তখনই মাতাকারার মনে পড়ে যায় তার দাদার কথা, কিভাবে সে তাকে একজন খাঁটি হনকিবিত হওয়ার জন্য উৎসাহিত করত। জানা যায় তার দাদা বর্তমানে চাইল্ড রিফর্ম হাউসে রয়েছে। এরপর মাতাকারা আরানজিনের দেওয়া সেই বন্ধুত্বের পাথরটা হাতে তুলে নেয় এবং বন্ধুদের নিয়ে অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও তাদের একসাথে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল। মাতাকারা চলে যেতেই অন্য এক বন্ধু কাকেরুকে জিজ্ঞেস করে যে মাতাকারাকে ইদানিং তার মাথার টুপি ছাড়া বেশ অদ্ভুত লাগছে কেন। কাকেরু ঘাবড়ে গিয়ে বানিয়ে অজুহাত দেয় যে একটা ডারকাক নাকি টুপিটা ছিনিয়ে নিয়ে গেছে। এ কথা শুনে অন্য বন্ধুটি বিশ্বাস না করে রাস্তার কয়েকটা কাককে তাড়িয়ে বলে, এদের মধ্যে কোন কাকটা ছিল রে ভাই? তবে আসল সত্যিটা হলো কাকেরুর মনে পড়ে যায় এনজি বয়েজের লিডার আকাতারোর সাথে তার সাক্ষাতের কথা। আকাতারো তাকে অন্য দলের হয়েও বন্ধু হওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু কাকেরু তা প্রত্যাখ্যান করায় সে কাকেরুকে বেধড়ক পিটিয়েছিল। এমনকি আকাতারোই সেদিন তার কাছ থেকে ওই ব্যান্ডানাটা কেড়ে নিয়েছিল, যাতে দুই দলের মধ্যে বড়সড় যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়। কিন্তু বর্তমানের কাকেরু নিজের হেরে যাওয়া আর ব্যান্ডানা হারানোর কথা মুখ ফুটে স্বীকার করার সাহস পায় না। এদিকে আরানজিন আর সেনিয়া নিজেদের মধ্যে গল্প করছিল। আরানজিন হিসেব কষে দেখে যে এখন আর তার মারিতোর সাথে লড়ার দরকার নেই, কারণ কেনিচি জিতলে হয়তো সে দলের দায়িত্ব পাবে আর মাহরো তার কাছেই থাকবে। আর কেনিচি হেরে গেলে আরানজিন নিজেই লিডার হবে, তবে মাহরোর মন ভাঙবে আর সেই সুযোগে মাহরো সোজা তার প্রেমে পড়ে যাবে। কিছুক্ষণ পর আরানজিন বাড়ি ফিরে মায়ের মুখে জানতে পারে যে মাতাকারা তার জন্য অপেক্ষা করছে। দুজনে ঘরে গিয়ে কথা বলতে শুরু করলে মাতাকারা কাকুতি মিনতি করে আরানজিনকে বলে সে যেন মারিতোকে বুঝিয়ে যুদ্ধটা থামায়, কারণ কোনো দলই পেছনে ছুরি মারার কাজ করে না। মাতাকারা আরও বলে যে সে আবার আরানজিনের সাথে আগের মতো থাকতে চায়, কারণ তারা ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু এ কথা শুনতেই আরানজিন ভীষণ রেগে যায়। সে চেঁচিয়ে উঠে বলে সে যেন তাকে আর বাচ্চা না ভাবে, কারণ হনকিবিত হওয়ার সেই সব ছেলে মানুষই স্বপ্ন অনেক আগেই মরে গেছে। ঠিক সেই মুহূর্তে মাতাকারার মনে পড়ে যায় সেই দিনের কথা যখন আরানজিন তাকে ভালোবাসার প্রতীক হিসেবে বন্ধুত্বের পাথরটি দিয়েছিল। পুরনো সুন্দর দিনগুলোর কথা মনে পড়তে মাতাকারার মনটা ভারী হয়ে ওঠে, কিন্তু আরানজিন কোনো কথা না শুনে অত্যন্ত বিরক্তির সাথে তাকে ঘর থেকে বের করে দেয়। বেশ কিছুক্ষণ পর সেনিয়া আরানজিনকে চেপে ধরে আসল সত্যিটা জানতে চায়, কেন সে ছোটবেলার বন্ধুর সাথে এভাবে ঝগড়া করল। তবে আরানজিন মুখ খুলতে অস্বীকার করে। অন্যদিকে মাতাকারা ভীষণ মন খারাপ করে বসে থাকে, কারণ আর কয়েক সপ্তাহের মধ্যেই তার দাদা জেল থেকে ছাড়া পেয়ে ফিরে আসবে। অথচ এমন একটা পরিস্থিতিতে সে নিজেকে সম্পূর্ণ একা আর দিশেহারা বোধ করছে। পরদিন সকালে আরানজিনকে মাহরোর পাশে ভীষণ খুশি হয়ে হাঁটতে দেখা যায়, যদিও মাহরো তাকে কেবল নিজের ভাইয়ের কাছাকাছি থাকার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছিল। আরানজিন তাকে বোঝানোর চেষ্টা করে যে তার আর মারিতোর সাথে লড়ার কোনো প্রয়োজন নেই। কেনিচি যদি তার ভাইকে হারিয়ে দেয় তবে সে দলনেতার পদ পাবে। এ কথা শুনে মাহরো সোজাসুজি বলে দেয় যে তাহলে তো আরানজিনের আর কোনো দরকারই নেই তার। ঠিক তখনই মাতাকারা সেখানে হাজির হয়। আরানজিন ভাবে মাতাকারা হয়তো তার সাথেই কথা বলতে এসেছে, কিন্তু মাতাকারা জানায় সে আসলে
বলে মাহরোর সাথে একান্তে কথা বলতে চায়। এটা শুনে আরানজিনের চোখ কপালে ওঠে। দুজনে অন্যদিকে কথা বলতে গেলে কৌতূহলী আরানজিনও পিছু পিছু গিয়ে আড়ি পাতে এবং সেনিয়াকে জিজ্ঞেস করে মাতাকারা কি মেয়েটিকে প্রেম নিবেদন করতে চলেছে। সেনিয়া তাকে খোঁচা দিয়ে বলে মাতাকারা যে কোনো দিক থেকেই তার চেয়ে অনেক ভালো ছেলে। এদিকে মাতাকারা মাহরোকে আকুল হয়ে অনুরোধ করে সে যেন তার ভাইকে যুদ্ধ থামায়, কারণ পুরো ঘটনার পেছনে কোনো বড় চক্রান্ত রয়েছে। মাহরো অস্বীকার করলে মাতাকারা বলে তবে আরানজিনই পারবে এই যুদ্ধ রুখতে, আর এই বলে সে মাহরোর হাত ধরে ফেলে। মেয়েটি চিৎকার করতে গেলে মাতাকারা সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে। দূর থেকে এসব দৃশ্য দেখে আরানজিনের মনে হয় ওদের মধ্যে কোনো রোম্যান্টিক কাণ্ড চলছে, আর ভয়ের চোটে সে জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ে। মাতাকারা মাহরোকে শান্ত করে বলে যে তার নিজেরও একটা দাদা আছে, তাই সে চায় না দুই ভাইয়ের মধ্যে বা দুই দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হোক। মাহরো অবশেষে শান্ত হয়। কিছুক্ষণ পর আরানজিন ছাদে ফিরে এলে মাহরো আবার তার সাথে দেখা করতে আসে। আরানজিন তাকে বলে যে সে মারিতোকে থামানোর চেষ্টা করবে, আর মাহরো একটু মিষ্টি ভঙ্গি করতেই প্রেমাতুর আরানজিন আবার গলে জল হয়ে যায়। তবে মারিতোর ডেরায় পৌঁছতেই আরানজিনের সব সাহস হাওয়া হয়ে যায়। মারিতো তাকে ভালোবেসে খেতে ডাকলে আরানজিন আর মুখ ফুটে যুদ্ধ থামানোর কথা বলতে পারে না। অন্যদিকে মাতাকারাও কেনিচির দলকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু যুদ্ধংদেহী মেজাজে থাকা পুরো দলটাকে থামানো সম্ভব হয়নি। সবাই মাঠের দিকে রওনা দেয়। ঠিক তখনই কাকেরু আর চাপ না সহ্য করতে পেরে মাতাকারার কাছে নিজের সব দোষ কবুল করে নেয় এবং আকাতারোর কথা জানিয়ে দেয়। সত্য জানতে পেরে মাতাকারা তাকে ধন্যবাদ জানায় আর বলে তাকে এখন একটা অসমাপ্ত কাজ শেষ করতে হবে। আর এদিকে আরানজিন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় এনজি বয়েজের লিডার আকাতারো এবং তাকে কিছু একটা কথা বলে। আকাতারোর কথা শুনে আরানজিন প্রচণ্ড চটে যায় এবং সোজা তার দিকে তেড়ে গিয়ে লড়াই শুরু করে, কিন্তু আকাতারো একটা চাবুকের সপাটে আঘাত বসাতেই সেনিয়া লেগে আগুন হয়ে যায়। সে সাথে সাথে আরানজিনের সাথে ফিউশন করে নেয় আর দুজনে মিলে ধেয়ে যায়। আকাতারো একের পর এক আক্রমণ ছুড়লেও তার লক্ষ্যভ্রষ্ট হয়, আর এই সুযোগে আরানজিন দুটো মারাত্মক বিধ্বংসী আঘাত বসিয়ে দেয়। আরানজিন ও সেনিয়া জয় ভেবে আনন্দিত হলেও আকাতারো মুখে হাত দিয়ে শয়তানি হেসে বলে যে এই ব্যাঠার আমেজ তার চেনা। বেশ কিছুক্ষণ পর দেখা যায় মাতাকারা এনজি বয়েজের আস্তানায় গিয়ে পৌঁছায়। সে মিনাটো গ্রুপের সদস্য জানতে পেরে বাকি ছেলেরা তাকে পিটোতে তেড়ে আসে, তবে মাতাকারা দারুণ ক্ষিপ্রতায় দুজনকে পিটিয়ে তক্তা বানিয়ে দেয়। ঠিক তখনই সেখানে আরানজিনের আবির্ভাব ঘটে। গায়ে স্রেফ অন্তর্বাস আর মাথায় একটা রাজমুকুট। মাতাকারা বন্ধুকে এমন অদ্ভুত সাজে দেখে চরম হতভম্ব হয়ে পড়ে। আকাতারও জিজ্ঞেস করে সে মাতাকারার বন্ধু কিনা, কিন্তু আরানজিন সাফ না বলে দেয়। এ কথায় মাতাকারা ক্ষুব্ধ হয়ে বলে এবার সব হিসেব চুকিয়ে নেওয়ার সময়। আকাতারও লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এবং চাবুক চালিয়ে মাতাকারাকে এক লহমায় বেঁধে ফেলে কোষে এক লাথি মারে। এই শক্তি দেখে সেনিয়া বুঝে যায় যে ইচিয়া হয়তো ইতিমধ্যেই আকাতারোর সাথে ফিউজড হয়ে গেছে। আকাতারো মাতাকারাকে শক্ত করে বেঁধে রাখার পর আরানজিন সেখানে তার সাথে কথা বলতে আসে। মাতাকারা বিরক্তি নিয়ে জানতে চায় সে কেন এই কাপড়ে ঘুরে বেড়াচ্ছে। আরানজিন জানায় যে আকাতারোকে মারার পর আকাতারো তাকে চাবুক দিয়ে ধরে জিজ্ঞেস করেছিল সে এখনো কুমার কিনা। আরানজিন সত্যিটা স্বীকার করায় আকাতারো তাকে এক নাইট ক্লাবে নিয়ে যায়। সেখানে সুন্দরী মেয়েরা তাকে নানাভাবে আকৃষ্ট করতে শুরু করে। পুরনো বন্ধু মাতাকারার কাছে পুরো ঘটনাটা সে খোলসা না করলেও ইঙ্গিত মেলে যে সেখানে বেশ রঙিন কিছু ঘটেছে। মাতাকারা বেশ আক্ষেপ করে বলে যে সে ভাবতেও পারেনি আরানজিন এরকম মানুষ হয়ে উঠবে, অথচ একসময় সে আরানজিনকে নিজের চেয়েও বড় হুমকিবিত ভাবত। ঠিক তখনই আকাতারো এসে বলে যে বাকি সবাই অপেক্ষা করছে, তাই তাদের এখন বেরোতে হবে। অন্য জায়গায় যাওয়ার পথে আরানজিনের মনে পড়ে যায় তাদের ছোটবেলার এক মর্মান্তিক স্মৃতি। কিছু বখাটে ছেলে তাদের ভয় দেখাতে এসেছিল। মাতাকারা চেয়েছিল তারা যে হুমকিবিত হওয়ার সাধনা করছে তা নিয়ে যেন কেউ ঠাট্টা না করে, কিন্তু বখাটেরা মাতাকারাকে বেধড়ক পেটাতে শুরু করে। আরানজিন ভয়ে থরথর করে কাঁপছিল, কারণ সে ভাবছিল তাকেও হয়তো মারবে, তাই সে বন্ধুকে ওভাবেই ফেলে রেখে প্রাণ ভয়ে পালিয়ে যায়। বর্তমানে দাঁড়িয়ে আরানজিন ভাবে যে সে আর ছোটবেলার এই পুরনো আর যন্ত্রণাদায়ক কথাগুলো মনে করতে চায় না। অন্যদিকে দৃশ্য বদলে দেখা যায় মাঠে মিনাটো ও সিগমা গ্যাং দুটো মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে এবং তাদের মধ্যে এক মারাত্মক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হওয়ার একদম মুখে। মাহরো উল্লাসে মেতে ওঠে, কারণ সে ভাবে এবার তার ভাই পুরোটা তার নিজের হয়ে যাবে। অন্যদিকে আকাতারো আরানজিনকে এনজি বয়েজের বাকি সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়। সিগমা স্কোয়াডে আরানজিন একদম স্বাচ্ছন্দ্যবোধ করছিল না জেনে সে আরানজিনকে এনজি বয়েজে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। আরানজিন জানায় তাকে ভেবে দেখতে হবে, কারণ আগে সে দলটাকে ভালো করে চিনতে চায়। আকাতারো তখন গর্ব করে বলে যে তাদের পুরো গ্যাং মূলত 4টি ই অর্থাৎ এনার্জি, এনজয়, এনকাসি,
এবং এম্পেরারের ওপর দাঁড়িয়ে আছে, যা তাদের পুরো ব্যান্ডের মূল আদর্শকে উপস্থাপন করে। আকাতারো আরানজিনকে আরও জানায় যে মিনাতো আর সিগমা গ্যাং এখন যুদ্ধক্ষেত্রে লড়াই শুরু করতে চলেছে, আর লড়াই শেষে যারা বেঁচে থাকবে তাদের ওপর গিয়ে তারা নারকীয় গণহত্যা চালাবে। এ কথা শুনে সেনিয়া আরানজিনকে মনে করিয়ে দেয় যে মাতাকারাই ঠিক ছিল, কোনো দলই আসলে বিবাদ চায়নি। আরানজিনও অবশেষে বুঝতে পারে যে এতগুলো গ্যাংয়ের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে এই অশান্তি বাঁধানোর আসল মাস্টারমাইন্ড হলো এই এনজি বয়েজরা। অন্যদিকে আকাতারোর সাথে আরানজিনকে হেঁটে চলে যেতে দেখে মাতাকারা মাঠের এক কোণে ধপাস করে পড়ে যায়। ঠিক তখনই তার চোখ পড়ে পাশে গড়িয়ে পড়া সেই বন্ধুত্বের পাথরটার দিকে। মাতাকারা নিজেকে প্রশ্ন করে আরানজিন কিভাবে তাদের একসাথে হনকিবিত হওয়ার সেই রঙিন স্বপ্নটাকে এক লহমায় ধুলোয় মিশিয়ে দিল। আর এদিকে মাঠের অন্য প্রান্তে কেনিচি ও মারিতো নিজেদের মধ্যে চূড়ান্ত লড়াইয়ের জন্য একদম তৈরি, আর মাহরো বেশ উগ্র ভঙ্গিতে নিজের ভাইয়ের সেই চওড়া সুগঠিত শরীরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। আরানজিনের সাথে হাঁটতে হাঁটতে আকাতারো হঠাৎ তাকে জিজ্ঞেস করে বসে সে সেই জিনের মন্দিরে কখনো গিয়েছিল কি। সেনিয়ার সাথে সাথে আরানজিনকে সতর্ক করে মানা করতে বলে, তাই আরানজিন সোজাসুজি বানিয়ে না বলে দেয়। তবে এই উত্তর শুনে আকাতারোর মনে তীব্র সন্দেহের দানা বাঁধে। সে আরানজিনকে সামলাতে বলে যে এখন থেকে সে তাকে নিজের ডান হাত বানিয়ে নেবে। আরানজিন ঘাবড়ে গিয়ে বলে যে যারা দলে তার চেয়ে অনেক পুরনো তাদের সাথে এমনটা করা ঘোর অন্যায় হবে। আকাতারো তখন তাকে প্রলোভন দিয়ে বলে যে তাদের দলের মেয়েদের সাথে থাকলে আরানজিনের কুমারত্ব এক নিমেষে দূর হয়ে যাবে। আরানজিন এ কথায় গোলে জল হতে গিয়েও হঠাৎ মনে পড়ে যায় সে যে মাহরোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে চরম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আকাতারো তাকে আরও বোঝায় যে কেনিচি আর মারিতোকে রাস্তা থেকে সরিয়ে দিলে সে সব কিছু হাতের মুঠোয় পেয়ে যাবে। আরানজিন তাকে জিজ্ঞেস করে সে কেন অহেতুক এত ধ্বংসাত্মক কাণ্ড ঘটাচ্ছে। তখন এক ফ্ল্যাশব্যাকে উদ্ঘাটিত হয় যে অনেক আগে আকাতারো খোদ কেনিচির দলেই ছিল এবং কেনিচি তাকে এক বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। কিন্তু একবার এক ট্রেনিং ফাইটে আকাতারো হেরে যেতে বসে লুকিয়ে একটা অস্ত্র বের করার চেষ্টা করেছিল। কেনিচি তখনই তা দেখে লড়াই আটকে দেয়, কারণ কেনিচির মূল নীতিই হল কোনো অস্ত্র ছাড়া সততার সাথে লড়া। সেই থেকে আকাতারোর মনে কেনিচির প্রতি এক চরম আক্রোশ আর ক্ষোভ জমে ওঠে। বর্তমানের দৃশ্যে ফিরে এসে আরানজিন তাকে বলে যে সে আসলে প্রতিশোধের নেশায় অচ্ছন্ন এক মানসিক রোগী। অন্যদিকে দৃশ্য বদলে দেখা যায় কেনিচি লড়াইয়ের জন্য একদম প্রস্তুত হয়ে মাঠে নেমেছে, আর তার সুগঠিত চেহারা দেখে চারপাশের সবাই তাজ্জব হয়ে যাচ্ছে। এদিকে কাকেরু এনজি বয়েজের আস্তানায় চড়াও হয়ে এক সদস্যকে বেধড়ক পেটায় এবং চতুরতার সাথে ভেতরে ঢুকে মাতাকারাকে উদ্ধার করে আনে। নায়কের কাছে ফিরে এসে দেখা যায় আরানজিনরা দূরে দাঁড়িয়ে দুই দলের এই যুদ্ধ পর্যবেক্ষণ করছে। সবাই লড়ার জন্য হাতে কোনো না কোনো অস্ত্র তুলে নিয়েছে দেখে সেনিয়া প্রচণ্ড রেগে যায়। আরানজিন তখন বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিল, কারণ একদিকে সে মেয়েদের সঙ্গ চায়, কিন্তু ঠিক তখনই আকাতারো বলে বসে যে মারিতোকে শেষ করার পর সে মারিতোর বোন অর্থাৎ মাহরোকে নিজের করে নেবে। পেটের বাথরুমের চাপ সামলাতে সামলাতে আকাতারোর মুখে এই ঘৃণ্য কথাগুলো শুনতেই আরানজিনের মাথা গরম হয়ে যায়, কারণ সে মাহরোকে মন থেকে ভালোবাসে, আর আকাতারোর মতো একটা ছেলের সাথে মাহরোকে কোনোভাবেই সহ্য করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে সেনিয়া তার শরীরে এক অদ্ভুত শক্তির স্পন্দন অনুভব করতে শুরু করে। আরানজিনের পেছনের সেই বিশেষ দাগটি আচমকা জ্যোতির্ময় আলোয় জ্বলজ্বল করে ওঠে আর সেনিয়াকে পুরোপুরি নিজের ভেতর শুষে নেয়। আরানজিন আর এক মুহূর্ত দেরি না করে সম্পূর্ণ শক্তি দিয়ে আকাতারোর মুখে এক মারাত্মক বিধ্বংসী ঘুষি বসিয়ে দেয়। তবে দুর্ভাগ্যবশত পেটের প্রচণ্ড চাপ আর সামলাতে না পেরে ঘুষি মেরেই সে তড়িঘড়ি বাথরুমের দিকে ছুট দেয়। আকাতারো ততক্ষণে ধরে ফেলে যে সেনিয়া এখন থেকে পুরোপুরি আরানজিনের শরীরের ভেতর বাসা বেঁধে নিয়েছে। অন্য একটি দৃশ্যে দেখা যায় মারিতো সংকেত দিতেই দুই দলের মধ্যে চরম যুদ্ধ শুরু হওয়ার উপক্রম হয়, কিন্তু ঠিক শেষ মুহূর্তে মাঠে এসে উপস্থিত হয় মাতাকারা ও কাকেরু। তারা প্রাণপণে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই সমস্ত বিবাদ আর হামলার পেছনে আসলে এনজি বয়েজরাই আসল অপরাধী। কিন্তু লড়াইয়ের নেশায় মত্ত কোনো দলই তাদের কথা পাত্তা না দিয়ে সংঘর্ষে লিপ্ত হতে চায়। ঠিক তখনই পুরো পরিবেশ থমকে যায় যখন দেখা যায় এনজি বয়েজের এক বিরাট বড় বাহিনী ধাওয়া করছে আমাদের নায়ক আরানজিনকে। আরানজিনকে এভাবে ছুটতে দেখে মাতাকারা আশার আলো দেখতে পায়, কারণ সে জানে আরানজিন সত্যিটা সবার সামনে তুলে ধরতে এসেছে। কিন্তু মারিতো আর কেনিচির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে এবং দুই দলের সদস্যরাও একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুই নেতা যখন একে অপরকে কড়া মারে ব্যস্ত, তখন দূর থেকে ওটা নামের এক ব্যক্তি তাদের লড়াই দেখতে দেখতে ভাবতে থাকে যে এই বিবাদের বীজ বহু আগে বোনা হয়েছিল। এক ফ্ল্যাশব্যাকে ওটার স্মৃতি ভেসে ওঠে, যেখানে ওটা আর মারিতো একসাথে একটা দল গড়ে তুলেছিল। একদিন কিছু বখাটে ছেলে ওটাকে বিরক্ত করতে এলে সে নিজেই এক ঘুষিতে তাদের ঠান্ডা করে দেয়। মারিতোর সেই ঘুষি
কেনিচি অনায়াসেই আটকে দেয় এবং সেদিকে কোনো পাত্তাই না দিয়ে পিঠ ঘুরিয়ে চলে যায়, যা মারিতোকে চূড়ান্ত হতভম্ব করে তোলে। এদিকে খেলায় হেরে যাওয়া দলটি মারিতোকে তাদের নতুন লিডার হওয়ার জন্য কাকতি মিনতি করতে থাকে, তবে ও তার নিজেই নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং কেনিচিকে দ্বৈরথের চ্যালেঞ্জ জানাতে যায়। কিন্তু কেনিচির হাতে বেধড়ক পিটুনি খেয়ে সে রক্তাক্ত হয়ে পড়ে। মারিতো সেখানে গিয়ে বন্ধুকে ওই অবস্থায় দেখে ক্ষোভে ফেটে পড়ে এবং কেনিচির সাথে লড়াইয়ে জড়িয়ে কড়া এক মার বসায়। জীবনে প্রথমবার কেনিচির মুখে হাসি ফুটে ওঠে, কারণ সে অবশেষে তার যোগ্য একজন প্রতিদ্বন্দ্বী খুঁজে পেয়েছে। দুজনে একে অপরকে একের পর এক মারাত্মক মার মারতে শুরু করে। এটা দেখে ওতা ভীষণ খুশি হয়, কারণ তার বন্ধু দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ছিল আর লড়ার আগ্রহ হারিয়ে ফেলেছিল। তবে দীর্ঘ সময় লড়াইয়ের পরও কেউ কাউকে হারানো তো দূর, শেষমেশ ম্যাচটা ড্র হয়ে যায়। বর্তমান দৃশ্যে ফিরে এসে দেখা যায় কেনিচি আর মারিতো এখনও একে অপরকে উন্মাদের মতো পিটিয়ে চলেছে। মাহরো তার ভাই কেনিচির হাতে হেরে যাবে ভেবে ভীষণ দুশ্চিন্তা করতে শুরু করে, তবে দুজনেই তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে একে অপরকে একসাথে চূড়ান্ত আঘাত হানে, যার ধাক্কায় নিচের মাটি পর্যন্ত চুরমার হয়ে যায়। আর এভাবে দ্বিতীয়বারের মতো তাদের লড়াই ড্রয়ে শেষ হয়। সবাই যখন চিন্তিত, ঠিক তখনই এনজি বয়েজের বিশাল দল সেখানে এসে চড়াও হয়। দুই পক্ষই ভাবে এরা হয়তো প্রতারণা করছে, তাই তারা শত্রু বাহিনীকে আক্রমণ করতে তেড়ে যায়। সেনিয়া হিসাব কষে দেখে যে এখন যদি একটা বড় লড়াই হয় তবে আরাঞ্জিনের সাথে তার ফিউশন বহুগুণ বেড়ে যাবে আর সে আকাতারোর ভেতরের ইচিয়ার মুখোমুখি হতে পারবে। সেনিয়া আরাঞ্জিনকে পাল্টাতে দেখে উৎসাহ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মাহরোর কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর আরাঞ্জিন ডিপ্রেশনে ডুবে গিয়ে লড়তে মানা করে দেয় এবং সেখান থেকে সোজা দৌড়ে পালায়। ছুটতে ছুটতে আরাঞ্জিন সোজা গিয়ে পৌঁছায় আকাতারোর সামনে আর বলে সে তাকেই খুঁজছিল। আকাতারো সেনিয়ার অস্তিত্ব টের পেয়েই আরাঞ্জিনকে এলোপাথারি পেটাতে শুরু করে এবং ধমক দেয় সে যদি সেনিয়ার সাথে ফিউজড না হয় তবে তাকে আজ মেরেই ফেলা হবে। কিন্তু প্রেম ভাঙার বেদনায় আরাঞ্জিন বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলেছে, তাই সে কোনো লড়াই করতে চায় না। আকাতারো তখন তার ভেতরে থাকা ইচিয়াকে প্রশ্ন করে আরাঞ্জিনের মতো এত দুর্বল একটা ছেলের ভেতর সত্যি কি সেনিয়া বাস করছে। এরপর সে লড়াইয়ের ময়দানে গিয়ে উপস্থিত হয় এবং গর্জে উঠে সবার সামনে স্বীকার করে যে দুই ব্যান্ডের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের মূল চালিকা শক্তি সে নিজেই। এ কথা শুনে দুই দলের সবাই রেগে গিয়ে তার উপর হামলা চালায়, কিন্তু আকাতারো চাবুক চালিয়ে সবাইকে একাই পিটিয়ে তক্তা বানিয়ে দেয়, কারণ মারিতো আর কেনিচি ততক্ষণে লড়ে লড়ে অজ্ঞান হয়ে পড়েছিল। আর সেই সুযোগটাই আকাতারো পুরোপুরি কাজে লাগায়। মাতাকারা লাফিয়ে উঠে আকাতারোর মুখে কড়া এক লাথি বসিয়ে দেয়। এতে আকাতারো মারাত্মক ক্ষিপ্ত হয়ে মাতাকারাকেও নির্মমভাবে পেটাতে শুরু করে। দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে আরাঞ্জিনের মনে পড়ে যায় ছোটবেলার সেই দিনটির কথা, যখন সে বন্ধুকে মার খেতে দেখে ফেলে পালিয়ে গিয়েছিল। আরাঞ্জিন দ্বিধায় পড়ে যায় যে এবার সে সাহায্য করবে নাকি দাঁড়িয়ে দেখবে। সেনিয়া তাকে বারবার বন্ধুকে বাঁচাতে আকুতি জানায়, কিন্তু আরাঞ্জিনকে নড়তে না দেখে জিন নিজেও চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই মাহরো সেখানে উপস্থিত হয়ে আকাতারোকে থামতে বলে আর সবাইকে এভাবে মারধর করতে বারণ করে, কিন্তু নির্দয় আকাতারো কোনো কথা না শুনে মাহরোকেও এক ধাক্কায় মাটিতে ফেলে দেয়। আরাঞ্জিন এটা সহ্য করতে না পেরে মাহরোকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, তবে মেয়েটি অসীম সাহস দেখিয়ে উঠে দাঁড়ায় আর জানায় সে কখনোই পালাবে না। উপরন্তু আকাতারোকে একটা তুচ্ছ ডন নাদি বা গুরুত্বহীন লোক বলে কটূক্তি করে। মাহরোর এই স্পর্ধা দেখে আকাতারো চূড়ান্ত চটে যায় এবং তাকে শেষ করে দিতে এক সজোরে লাথি চালায়, কিন্তু ঠিক শেষ মুহূর্তে আরাঞ্জিন এসে সেই মারাত্মক আক্রমণ আটকে দেয়। আকাতারো এবার আরাঞ্জিনের ওপর উন্মাদের মতো চাবুক চালাতে থাকে, কিন্তু সেনিয়া খেয়াল করে যে আরাঞ্জিনের মনের জোর বাড়ার সাথে সাথে তাদের ফিউশনের শতাংশ ও সূচক তরতর করে বাড়তে শুরু করেছে। আরাঞ্জিন একজন প্রকৃত বীরের মতো লড়ার মানসিক শক্তি ফিরে পাচ্ছিল। একের পর এক আঘাত সহ্য করার পর তাদের ফিউশন সূচক প্রায় সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছায়। এবার আরাঞ্জিন পাল্টা বিধ্বংসী আক্রমণ শুরু করে। আকাতারো নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও ক্রুদ্ধ আরাঞ্জিনের অদম্য শক্তির কাছে তার সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যায়। উপস্থিত সবার সমবেত চিৎকার আর উৎসাহে আরাঞ্জিন তার সমস্ত শক্তি একত্র করে আকাতারোর মুখে এক তালান্তক ঘুষি বসায়। আঘাতের তীব্রতায় আকাতারো শূন্যে উড়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ে, যা দেখে চারপাশের সবাই স্তব্ধ হয়ে যায়। আকাতারো কোনো মতে উঠে দাঁড়ায় ঠিকই, কিন্তু অতিরিক্ত শক্তি প্রয়োগ করার ফলে আরাঞ্জিনও নিজে মাটিতে ঢলে পড়ে যায়। আরাঞ্জিনের এই অভাবনীয় জয় দেখে মাহরো পর্যন্ত কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ আলাদা আর প্রশংসনীয় চোখে আরাঞ্জিনের দিকে তাকিয়ে থাকে। ওতা এই লড়াইয়ের ফলাফলে বেশ সন্তুষ্ট, কারণ দুই গ্যাংয়ের মধ্যে লড়াই হওয়া সত্ত্বেও সবাই শেষমেশ নিজেদের মধ্যে শান্তি খুঁজে পেয়েছে। আরাঞ্জিন এগিয়ে গিয়ে নিজের বন্ধুর সাথে কথা বলে, যা শুনে মাতাকারা আনন্দে আত্মহারা হয়ে যায়। মাতাকারার পায়ে আঘাত থাকায় আরাঞ্জিন তাকে পিঠে তুলে নেয়, আর এভাবেই দুই বন্ধুর ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগে। বেশ কিছুক্ষণ পর আরাঞ্জিন নিজের বাড়িতে ফিরে এলে তার মা তাকে অভ্যর্থনা জানান। থ্রুমে আরাঞ্জিন ঢুকতেই সেনিয়া তাকে অসামান্য লড়াইয়ের জন্য অভিনন্দন জানায়, তবে আরাঞ্জিন স্পষ্ট করে দেয় যে সে এসব কেবল তার স্বপ্নের মাহরোর মন জয় করার জন্যই করেছে। কথা প্রসঙ্গে আরাঞ্জিন সেনিয়াকে জিজ্ঞেস করে যে আকাতারো কিভাবে সেনিয়ার নামটা আগে থেকে জানত। সেনিয়া ঘাবড়ে
গিয়ে চেপে যায় আর বলে যে এটা হয়তো স্রেফ একটা কাকতালীয় ব্যাপার। তবে মনে মনে জিনের প্রতিনিধি বুঝতে পারে যে আরানজিন অবশেষে তাদের ফিউশনের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। আরানজিনকে সর্বোচ্চ ফিউশন সূচকে পৌঁছে যেতে দেখে সেনিয়ার মনে বিপুল উত্তেজনার সৃষ্টি হয়, কারণ সে বোঝে যে এখন থেকে তারা যে কোনো মুহূর্তেই পুরোপুরি এক হয়ে যেতে পারবে। পরদিন স্কুলে গিয়ে আরানজিন দেখে তার প্রাণের মাহরও ক্লাসে আসেনি। ঠিক তখনই একটা ছেলে আরানজিনকে বিরক্ত করতে শুরু করে, আর অমনি মাতাকারাও সেখানে উপস্থিত হয়। আরানজিন ব্যস্ত হয়ে মাহরোর কথা জানতে চাইলে মাতাকারা জানায় যে মাহরো তার ভাইয়ের দেখভাল করতে হাসপাতালে গেছে। মাতাকারাও তার সাথে চলতে চলতে নিজের দাদার গল্প শোনায়। সে জানায় একটা পুলিশ অফিসারকে মারধরের অপরাধে তার দাদাকে পুলিশ গ্রেফতার করেছিল, কিন্তু নিয়ে যাওয়ার আগে দাদা তাকে একজন খাঁটি হনকিবিত হওয়ার উৎসাহ দিয়ে গিয়েছিল। মাতাকারা আনন্দের সাথে জানায় যে সামনের সপ্তাহেই তার দাদা জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসবে। বেশ কিছুক্ষণ পর হাসপাতালে দেখা যায় মাহরো তার ভাইকে অত্যন্ত কুৎসিত দেখতে একটা অদ্ভুত খাবার জোর করে খাওয়ানোর চেষ্টা করছে। মারিতোই খাবারে ভীষণ বিরক্ত হয়ে তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই আরানজিন সেখানে হাজির হলে মারিতো জানায় সে বহুক্ষণ ধরে তার জন্যই অপেক্ষা করছিল। উপরন্তু মারিতো বাচ্চার মতো বায়না ধরে বলতে থাকে যে হাসপাতালে আটকে থাকতে থাকতে তার ধৈর্য একদম শেষ হয়ে গেছে। মাহরো আরানজিনকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এই ঘরটি কেবল রোগীদের পরিবারের লোকজনের জন্য বরাদ্দ। তবে মাহরোর কথা কানে না তুলে মারিতো উল্টে মাহরোকেই রুম থেকে বেরিয়ে যেতে আদেশ দেয়। মাহরো ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেলে আরানজিনও প্রেমে গলে গিয়ে তার পিছু পিছু বাইরে আসে। মাহরো আর সহ্য করতে না পেরে সোজাসুজি আরানজিনকে দেয়ালের সাথে চেপে ধরে গর্জে ওঠে। সে বলে আকাতারোর মতো একটা অপদার্থ তুচ্ছ লোককে হারিয়ে ফেলাটা আরানজিনের স্রেফ ভাগ্যের জোর ছাড়া আর কিছুই নয়। এ কথা বলে মাহরো চলে গেলেও আরানজিনের মতো একনিষ্ঠ ভক্ত উল্টে মাহরোর এমন কঠোর রূপে মুগ্ধ হয়ে পড়ে। এরপর আরানজিন সোজা মারিতোর রুমে ফিরে গিয়ে বলে যে সে জীবনের সবচেয়ে সেরা ভগ্নিপতি হয়ে দেখাবে। মারিতো তাকে জানায় আরানজিন এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, তাই তার উচিত একটা গ্রুপ ডেটে যাওয়া। এ কথা শুনে আরানজিনের আনন্দ আর ধরে না, কারণ সে মনে করে যে কাঙ্ক্ষিত মুহূর্তটি অবশেষে এসে গেছে। পরে আরানজিন তাতসুতের সাথে দেখা করলে তাতসুত তাকে জানায় যে মিনাটো গ্যাংয়ের সদস্যরাও এই বিশেষ গ্রুপ ডেটে যোগ দেবে, কারণ সমস্ত মেয়েরা এখন আরানজিনের সাথে ডেট করতে ব্যাকুল। তাতসুত আরও যোগ করে যে ডেটে হয়তো অনেক মেয়েকে বিকিনি পরা অবস্থায় দেখা যেতে পারে। এ কথা শোনা মাত্রই লম্পট আরানজিন মনে মনে ভাবতে শুরু করে যে তার ড্রিম গার্ল মাহরো কি বিকিনি পরে চরম সাহসী রূপে আসবে। অন্য একটি দৃশ্যে দেখা যায় মাতাকারা আর তার দলের ছেলেরা আলোচনা করছে যে সিগমা স্কোয়াডের আয়োজিত এই গেট টুগেদার দারুণ জাঁকজমকপূর্ণ হবে। তবে কাকেরু একদমই খুশি হতে পারছিল না, কারণ যুদ্ধে সে কোনো অবদান রাখতে পারেনি বলে মনে করে যে আরানজিনের কাছে সে ঋণী হয়ে রইল। মাতাকারা তাকে আশ্বস্ত করে বলে যে আরানজিন অত হিসেব কষে চলা মানুষ নয়, তাই এসব ভুলে তাদের শুধু আনন্দই করতে যাওয়া উচিত। এই কথায় কাকেরুর মন শান্ত হয়। অন্যদিকে আরানজিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পেশিমূল বলবান মনে করে পোজ দিতে থাকলে সেনিয়া তাকে খোঁচা দিয়ে বলে যে সে আসলে মাসেল ছাড়া একটা হাড়গিলে মুরগির মতো দেখাচ্ছে। রাতের বেলা সেনিয়া আরানজিনকে বলে যে আকাতারোর মুখে মারা তার সেই ঘুষিটা সত্যি অসাধারণ ছিল। জিনের মুখে এই প্রশংসা শুনে আরানজিনের মনোবল বহুগুণ বেড়ে যায় এবং সে সেই বিশেষ গ্যাং গেট টুগেদারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে মনে মনে কল্পনা করতে থাকে যে এটা মাহরোর সাথে একান্তে সময় কাটানোর এক মোক্ষম পরিবেশ হতে চলেছে। এমনকি সমুদ্র সৈকতে মাহরোকে গভীর চুমু খাওয়ার রঙিন স্বপ্ন দেখে আরানজিন এক উন্মাদ প্রেমিকের মতো আচরণ শুরু করে। কুমারত্ব হারানোর এই তীব্র ব্যাকুলতা দেখে সেনিয়া আরানজিনকে ঘোর লম্পট আর চরম নোংরা মানসিকতার ছেলে বলে মনে করে। পরদিন সকালে দারুণ উত্তেজিত হয়ে আরানজিন বিচে গিয়ে পৌঁছায় ডেটার আনন্দে উপভোগ করার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে দেখে চারপাশ একদম খাঁ খাঁ করছে, কোনো মেয়ের দেখা নেই। এরপর সে একটা তাঁবুর ভেতর ঢোকে, যার বাইরে একটা বড় বোর্ডে লড়াইয়ের আমন্ত্রণ লেখা ছিল। ঠিক তখনই তাতসুতো ধারাভাষ্যকার হিসেবে হাজির হয়ে প্রথম রাউন্ডে ওতা এবং কেনিচির লড়াইয়ের কথা ঘোষণা করে। আরানজিন চরম হতাশ হয়ে বুঝতে পারে যে গ্রুপ ডেট আসলে এক রক্তক্ষয়ী যুদ্ধের আয়োজন ছাড়া আর কিছুই নয়। এরপর দুজনের মধ্যে মারপিট শুরু হতেই কেনিচি ওতাকে পরপর কয়েকটি শক্ত আঘাত করে, কিন্তু কেনিচি যখনই শেষ মারটা মারতে যাবে আচমকা তার পায়ে মাসেল ক্র্যাম্প ধরে যায়, আর এই সুবাদে ওতা অনায়াসে জয়ী হয়। এটা দেখে মারিতো ভীষণ চটে যায়, কারণ লড়ার মতো যোগ্য প্রতিপক্ষ আর কেউ রইল না। বেশ কিছুক্ষণ পর মারিতোর লড়ার পালা আসে এবং সে তার নিজের বোনকে এক ঘায়ে হারিয়ে দেয়। মারিতোর এই রূপ দেখে মাহরো উল্টে ভাইয়ের ভক্ত হয়ে পড়ে আর তাকে ঈশ্বরের মতো পুজো করতে শুরু করে। ঠিক তখনই আরানজিন শুনতে পায় যে মাহরোর ভীষণ খিদে পেয়েছে, তাই এক বাধ্য অনুগতের মতো সে তৎক্ষণাৎ খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে সে দেখে আকাতারোকে জোর করে বাবুর্চি বানিয়ে খাবার রান্না করানো হচ্ছে। আরানজিন তাকে খাবারের অর্ডারের পাশাপাশি জিজ্ঞাসা করে যে সে সেনিয়ার নাম কিভাবে জানতে পারল। আকাতারো কোনো জবাব না দিয়ে বলে সে যেন সরাসরি সেনিয়াকেই জিজ্ঞেস করে। খাবার হাতে পেতেই সেনিয়া তড়িঘড়ি আরানজিনকে টেনে নিয়ে যায়, কারণ পরের ম্যাচ শুরু হতে চলেছে। অন্যদিকে মাতাকারা
একাই সিগমার একাধিক যোদ্ধাকে ধুলোয় মিশিয়ে যায়, আর মারিতো মিনাটোর বেশ কয়েকজন সদস্যকে নকআউট করে দেয়। আরানজিন মনে মনে খুশি হয় যে ফাইনাল ম্যাচটা ওদের দুজনের মধ্যে হবে, ফলে মাতাকারা জিতলে আরানজিনকে আর নামতে হবে না। ঠিক তখনই মারিতো সেখানে এসে মাতাকারাকে বলে যে সে হয়তো এখনও মারিতোর সমকক্ষ হয়ে উঠতে পারেনি, কিন্তু মাতাকারা বুক চিতিয়ে জানায় সে নিজের সর্বস্ব দিয়ে লড়বে। মারিতোর মাথায় এক অভূতপূর্ব বুদ্ধি খেলে যায়। সে আরানজিনকে ওদের লড়াইয়ের ভেতর টেনে আনে যাতে সেও অংশ নিতে পারে। আরানজিন তো ভয়ে কাঠ হয়ে যায়, কারণ সে লড়তে চায় না, কিন্তু মাতাকারা জানায় তার বন্ধুর সাথে একই রিংয়ে লড়তে কোনো আপত্তি নেই। আরানজিন তৎক্ষণাৎ সেনিয়াকে ফিউজড হতে বলে, কিন্তু সেনিয়া নিজের অহংকারের খাতিরে মানা করে দেয়, কারণ সে দেখতে চায় আরানজিন কোনো ক্ষমতা ছাড়া কিভাবে লড়ে। কিছুক্ষণ পর দেখা যায় আরানজিন আর মাতাকারা এক দলে হয়ে নাগারে আর মারিতোর মুখোমুখি দাঁড়িয়ে আছে। ম্যাচ শুরু হতেই ছেলেরা জেতার জন্য চরম উত্তেজিত হয়ে ওঠে। ঠিক তখনই আরানজিন দেখে মাহরো ছেলেদের জোরে সাপোর্ট করছে, তাই নিজেকে খাঁটি পুরুষ প্রমাণ করতে সে মাতাকারার কাছ থেকে লড়ার সুযোগ চেয়ে নেয়। কিন্তু মারিতো আরানজিনের মুখোমুখি হতে নামার সিদ্ধান্ত নিতেই ভয়ে আরানজিনের পেট খারাপ হওয়ার জোগাড় হয়। সে পায়ে ক্র্যাম্প ধরার নাটক করে সরে দাঁড়ায়, কারণ তার বিশ্বাস ছিল মাতাকারা একাই সব সামলে নিতে পারবে। কিন্তু মাঠে নেমেই মারিতো মাতাকারাকে বেধড়ক পেটাতে শুরু করে এবং এমন এক লক বসায় যাতে মাতাকারা তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকে। সবাই তাকে হার মেনে নিতে বললেও অহংকারের কারণে মাতাকারা জয় ছাড়তে রাজি হয় না। কয়েক সেকেন্ডের মধ্যেই সে লক থেকে বেরিয়ে এসে মারিতোর মুখে এমন জোরালো ঘুষি মারে যে তার মুখ রক্তাক্ত হয়ে যায়। এতে মারিতোর জেদ আরও বেড়ে যায়। সে পাল্টা আঘাত করে মাতাকারাকে প্রায় শেষ করে দেওয়ার মতো অবস্থা বানিয়ে ফেলে। ঠিক তখনই আরানজিন চালাকি করে মারিতোকে ওপরের দিকে তাকাতে বলে, কারণ সেখানে তার সবচেয়ে প্রিয় স্যান্ডউইচ রাখা ছিল। এক মুহূর্তের জন্য মারিতো বিভ্রান্ত হলেও ব্যাপারটা বুঝতে পেরে আরানজিনের ওপর প্রচণ্ড রেগে যায়। সে আরানজিনকে তুলে নিয়ে নির্দয়ভাবে পেটাতে শুরু করে, এরপর তাকে শূন্যে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে নাগারে মাতাকারার সঙ্গে লড়াই শুরু করলেও মাতাকারা এক নিমেষে তাকে নকআউট করে দেয়। বন্ধুকে বাঁচাতে সে মারিতো আর আরানজিনের দিকে ছুটে যায়। মারিতো তখন পাইপ হাতে আরানজিনকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই মাতাকারা লাফিয়ে পড়ে দুজনকেই ধাক্কা মারে। এতে মারিতো আরও রেগে গিয়ে আরানজিনকে আবার শূন্যে ছুড়ে দেয়। আরানজিন সোজা গিয়ে পড়ে সদ্য উঠে দাঁড়ানো নাগারের মাথার ওপর। সেই দুর্ঘটনাতেই নাগারে নকআউট হয়ে যায় আর আরানজিন খেলায় জিতে যায়। এই কাণ্ড দেখে মারিতো রাগে পুরো তাঁবুর প্যান্ডেলটাই ভেঙে গুড়িয়ে দেয়। কয়েক ঘন্টা পর আরানজিন আর মাতাকারা একসঙ্গে বসে কথা বলছিল। পুরনো দিনের মতো একসঙ্গে লড়তে পেরে মাতাকারা দারুণ খুশি হয়। সে আরানজিনকে বলে লড়াইয়ের সময় তাকে সত্যিকারের হনকিবিতোর মতোই লেগেছে। আড়াল থেকে ঝোপের মধ্যে লুকিয়ে আকাতারো আর ইচিয়া তাদের এই মিলন দেখতে থাকে। এরপর ছোট্ট এক ফ্ল্যাশব্যাকে মাতাকারার পুরনো স্মৃতি সামনে আসে। তাকে মন্দিরের সামনে দাঁড়িয়ে কিছু রহস্যময় লেখা ফুটিয়ে তুলতে দেখা যায়। তার দাদা তাকে বুঝিয়েছিল এই শব্দগুলোর মধ্যেই রয়েছে খাঁটি হনকিবিতোর আসল সংজ্ঞা। হনকিবিতো হল সেই নির্ভীক আর সাহসী মানুষ যে কোনো কিছুতে ভয় পায় না এবং যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে কখনো পিছিয়ে যায় না। সেদিন থেকেই মাতাকারা সাহসিকতার আসল মানে বুঝতে শেখে। বেশ কিছুদিন পর মাহরো ঘরে বসে ভাইয়ের কিছু ছবি দেখছিল। ঠিক তখনই সেখানে আরানজিন এসে হাজির হয়। তাকে সব সময় পিছু নিতে দেখে মাহরো চরম বিরক্ত হয়ে পড়ে। আরানজিন তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেওয়ার আগেই মাহরো তাড়াতাড়ি খাবার শেষ করে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই মাতাকারা এসে হাজির হয়। মাতাকারা আরানজিনকে বলে মাহরোর সঙ্গে আর কিছু না হোক অন্তত দুপুরের খাবারটা তো একসঙ্গে খাওয়া যেতেই পারে। জেল থেকে ফেরার পর দাদাকে নিজের হাতে বিশেষ খাবার খাওয়াতে চায়, কারণ দাদা সুস্বাদু কিছু খাবার আবদার করেছে। আরানজিনও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ মাতাকারার দাদা তার পরিচিত। তারপর মাতাকারা কেনিচিকেও এই অনুষ্ঠানে আসার নিমন্ত্রণ জানায়। এদিকে সেনিয়া মাতাকারার দাদাকে দেখার ইচ্ছে প্রকাশ করে। আরানজিন আগেই বলেছিল মাতাকারার দাদা নাকি কেনিচির থেকেও শক্তিশালী। তখন আরানজিন জিজ্ঞেস করে সেনিয়া কেন সবসময় তার সঙ্গেই ফিউজড হতে মরিয়া। সেনিয়া জানায় সে আরানজিনের সঙ্গে একটা বিশেষ পারিবারিক বা আত্মার চুক্তি করতে চায়। আরানজিনের কাছে কথাটা বেশ লম্পট আর নোংরা শোনায়। অন্যদিকে মাতাকারা সেই মন্দিরে গিয়ে হাজির হয় যেখানে আরানজিন প্রথম সেনিয়ার দেখা পেয়েছিল। সেখানে কয়েকজন লোক আকাতারোকে বেধড়ক মারছিল। মাতাকারা তাদের থামিয়ে দেয়, কারণ আকাতারো ইদানিং ভালো মানুষ হওয়ার চেষ্টা করছিল। লোকগুলো চলে গেলে আকাতারো নিজের পুরনো ভুলের জন্য অনুশোচনা জানিয়ে মাতাকারার সামনে মাথা নত করে। সে বলে আগে আরানজিনকে তালিম দিয়ে খাঁটি হনকিবিতো বানাতেই এই মন্দিরে আসত, কিন্তু এখন বুঝেছে আরানজিন তার চেয়ে অনেক এগিয়ে। ঠিক তখনই আকাতারো মাতাকারাকে জানায় আরানজিনকে নিয়ে সে একটা গোপন সত্যি জানে। শুধু ইঙ্গিত দেয় আরানজিনের শক্তির আসল চাবিকাঠি নাকি তার কপাল বা মাথার একপাশে লুকিয়ে আছে। এই কথা বলেই সে চলে যায়। আড়ালে থাকা ইচিয়া তখন জানায় নিজের দায়িত্ব সে ঠিকমতো পালন করেছে। তারা দুজনে মিলে কেনিচির ওপর চূড়ান্ত প্রতিশোধের চক্রান্ত সাজাচ্ছিল। এরপর আরানজিন আর মাতাকারা তার মায়ের রেস্তোরাঁয় যায়। পুরনো বন্ধুকে
ফিরিয়ে আনতে দেখে ইয়ায়াকো ভীষণ খুশি হয়। দাদাকে স্বাগত জানাতে দুজনে মিলে গিয়োজা বানাতে শুরু করে। এই রান্নায় আরাঞ্জিনও বেশ পাকা হাতের। পরদিন সকালে অতিথিরা রেস্তোরাঁয় সাজসজ্জা শুরু করে। অন্যদিকে মাতাকারা ছাতা হাতে দাদাকে জেল থেকে আনতে যায়। চাইল্ড রিফর্ম হাউসের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর অবশেষে দাদা বেরিয়ে আসে, কিন্তু বেরিয়েই এমন কিছু বলে যা শুনে মাতাকারা ভেতর থেকে ভেঙে পড়ে। তার হাত থেকে ছাতা মাটিতে পড়ে যায় আর সে স্তব্ধ হয়ে দাদার দিকে তাকিয়ে থাকে। পরদিন বন্ধুরা ইয়ায়াকোর কাছে এসে জানতে চায় সে মাতাকারাকে দেখেছে কিনা, কারণ আগের দিন সবাই রেস্তোরাঁয় অপেক্ষা করলেও মাতাকারা বা তার দাদা কেউই আসেনি। ইয়ায়াকো সত্যিটা জানালেও কি ঘটেছিল সেটা গোপন থাকে। কথা শুনে বন্ধুরা আতঙ্কে তাদের খুঁজতে বেরোয়। শেষে স্কুলে আরাঞ্জিনকে পেতেই তার হাত ধরে টেনে নিয়ে যায়, কারণ মাতাকারাকে বাঁচাতে এখন আরাঞ্জিনের সাহায্য দরকার। আরাঞ্জিনকে টেনে নিয়ে গিয়ে তারা স্পষ্ট জানায় যে বিষয়খানা বেশ গুরুগম্ভীর। বন্ধুরা আরাঞ্জিনকে বলে যে মাতাকারার দাদাকে নাকি চাইল্ড রিফর্ম হাউসের ভেতরেই ছুরি মারা হয়েছে আর তার বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। এমন একটা পরিস্থিতিতে মাতাকারা কোথায় গায়েব হয়ে গেল তারা কিছুই বুঝতে পারছে না। তাই বাধ্য হয়ে তারা আরাঞ্জিনকে জিজ্ঞেস করে যে মাতাকারা ঠিক কোথায় থাকতে পারে, কিন্তু আরাঞ্জিন উল্টে বিরক্ত হয়ে সাফ জানিয়ে দেয় যে সে মাতাকারার ব্যাপারে কিছুই জানে না। কাকেরু চরম রেগে গিয়ে বলে যে বন্ধু হয়ে তার তো অন্তত কিছু জানা উচিত, কিন্তু আরাঞ্জিন মুখ ঘুরিয়ে বলে যে তারা আর আদতে আগের মতো বন্ধু নয়। বেশ কিছুক্ষণ পর আরাঞ্জিন একা একা খেতে বসে আর তার মা গতকাল মাতাকারার বানানো সেই গিয়োজাগুলো তার সামনে গরম গরম সাজিয়ে দেন। অন্য একটি দৃশ্যে দেখা যায় মাতাকারা গভীর শোকে ভেঙে পড়ে ভাবছে যে তার দাদা হয়তো আর বাঁচবে না। ঠিক তখনই সে খেয়াল করে তার পেছনে একটা অদ্ভুত অন্ধকার ছায়া যেন ক্রমাগত তাড়া করে বেড়াচ্ছে। মাতাকারা ভয়ে গলি থেকে গলিতে দৌড়াতে শুরু করে, কিন্তু শেষমেশ সেই রহস্যময় ছায়ার মুখোমুখি এসে থমকে দাঁড়িয়ে আতঙ্কে শিউরে ওঠে। পরে রাতের বেলা আরাঞ্জিনের মা যখন রেস্তোরাঁর জিনিসপত্র গোছাচ্ছিলেন, হঠাৎই মাতাকারা এসে তার সামনে দাঁড়ায়। মহিলাটি তার দাদার সাথে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কথা ভেবে সমবেদনা জানান। মাতাকারা তখন সোজা আরাঞ্জিনের কথা জানতে চায়। মা তাকে ভেতরে ঢুকতে দিলে সে দেখে আরাঞ্জিন আরামে ঘুমোচ্ছে। মাতাকারা চুপচাপ তার পাশে এসে বসে। হঠাৎই সে আরাঞ্জিনের কপালে বিশেষ দাগটি দেখতে পায়। তখনই তার মনে পড়ে যায় আকাতারোর সেই রহস্যময় কথাগুলো। কৌতূহল সামলাতে না পেরে মাতাকারা হাত বাড়িয়ে যেই না দাগটা স্পর্শ করে, অমনি তার চোখের সামনে সশরীরে হাজির হয় জিন সেনিয়া। এক ভুতুড়ে দানব মনে করে মাতাকারা ভয়ে বিকট চিৎকার মেরে ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। মাতাকারা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে সোজা গিয়ে পৌঁছায় আকাতারোর কাছে। আকাতারো তাকে জিজ্ঞেস করে সে কি সেনিয়াকে দেখতে পেয়েছে। আকাতারো উস্কানি দিয়ে বলে যে আরাঞ্জিনের এই আসল শক্তি পুরোপুরি ভুয়া, কারণ সে পুরোটাই এই জিনের ওপর নির্ভরশীল। আরাঞ্জিন নিজে কিন্তু মোটেই কোনো খাঁটি হনকিবিত নয়, কিন্তু মাতাকারা এই চরম সত্য মানতে অস্বীকার করে আকাতারোর কথাকে মিথ্যে বলে উড়িয়ে দেয় এবং সেখান থেকে দৌড়ে চম্পট দেয়। অন্য একটি দৃশ্যে দেখা যায় আরাঞ্জিন আর সেনিয়া রাতে বেরিয়েছে মাতাকারাকে খুঁজতে। মন্দিরে পৌঁছতেই তারা দেখে মাতাকারা সত্যিই সিঁড়িতে বসে আছে। মাতাকারা সরাসরি আরাঞ্জিনকে সেনিয়ার কথা জিজ্ঞেস করে আর বলে যে সে নিজের চোখে জিনকে দেখেছে, তবে সে আশা করে যেন এই জিনের শক্তির কথাটা অন্তত মিথ্যে প্রমাণিত হয়, কারণ আরাঞ্জিনকে সে সবসময়ই এক পরাক্রমশালী হনকিবিত মনে করে এসেছে। সে আবেগে বলে যে ছোটবেলায় সে বীর ছিল না ঠিকই, তবে এবার সে নিজে শক্তিশালী হয়ে আরাঞ্জিনের সাথে হনকিবিত হওয়ার অধরা স্বপ্নটা পূরণ করবে। কিন্তু আরাঞ্জিন চরম নির্মমভাবে তাকে মানা করে দেয় এবং নিজের সেই পুরনো পাপ স্বীকার করে ফেলে যে ছোটবেলায় গুন্ডারা যখন মাতাকারাকে বেধড়ক পেটাচ্ছিল তখন আরাঞ্জিন ভয়ে বন্ধুকে ফেলে রেখে চোরের মতো পালিয়ে গিয়েছিল। মাতাকারা কিছুতেই আরাঞ্জিনের কথা বিশ্বাস করতে পারে না, কারণ তার দেখা আরাঞ্জিন কখনো কোনো বিপদ দেখে পালিয়ে যাওয়ার ছেলে ছিল না। তখন আরাঞ্জিন বাধ্য হয়ে স্বীকার করে নেয় যে সেনিয়ার অস্তিত্বের গল্পটা সত্যি আর হুমকিবিত হবার অধরা স্বপ্নটা এখন কেবল মাতাকারারই একার। এ কথা বলেই সে সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আকাতারও সেই মন্দিরে মাতাকারার কাছে এসে পৌঁছায় যেখানে মাতাকারা তখনও চরম আতঙ্কে কাঁপছিল। তার পিছু নেওয়া রহস্যময় ছাড়েটাকে দেখে আকাতারও তাকে সাহায্য করার আশ্বাস দেয়। সে সেই বিশেষ রিভলভারটি মাতাকারার হাতে তুলে দেয় যা দিয়ে প্রথম সেনিয়াকে ডেকে এনেছিল আরাঞ্জিন এবং তাকে গুলি চালাতে উৎসাহিত করে। মাতাকারা না ভেবে গুলি চালিয়ে দিলে তার দেয়ালে লেগে প্রতিধ্বনিত হয়ে সোজা তার নিজের শরীরেই এসে আঘাত করে। আঘাত সামলে যখন মাতাকারা উঠে দাঁড়ায় দেখে আরাঞ্জিনের মতো তার কপালেও এক অদ্ভুত চিহ্ন ফুটে উঠেছে। সে হাত দিয়ে স্পর্শ করতেই তার ভেতর থেকে হুঙ্কার ছেড়ে বেরিয়ে আসে স্বয়ং ইচিয়া। মাতাকারা সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তা দেখে আকাতারও ইচিয়ার উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে চিৎকার
করে বলে যে তাদের পরিকল্পনায় তো এমনটা ছিল না, কিন্তু ইচিয়া তাকে এক লহমায় তুচ্ছ করে জানিয়ে দেয় যে আকাতারোর আর কোনো প্রয়োজন তার নেই। সে স্রেফ এক পরম শক্তিশালী শরীর পাওয়ার জন্য তাকে এতদিন ব্যবহার করেছিল। উপরন্তু মাতাকারার মনের ভেতরে থাকা অন্ধকারের গভীরতা আকাতারোর চেয়ে বহুগুণ বেশি, তাই ইচিয়ার কাছে আকাতারো এখন সম্পূর্ণ আবর্জনা। কয়েকদিন কেটে যাওয়ার পর ক্লাসে আরাঞ্জিন আর তার সহপাঠীরা চিন্তায় পড়ে যায়, কারণ বিগত 3 দিন ধরে মাতাকারার কোনো খোঁজ নেই। বহুদিন পর আরাঞ্জিনের মনে পুরনো বন্ধুর জন্য এমন তীব্র দুশ্চিন্তা দেখা দেয়। অন্যদিকে আকাতারো যখন এনজি বয়েজের আস্তানায় গিয়ে পৌঁছায়, সে শুনতে পায় গ্যাংয়ের বাকি সদস্যরা তাকে চরম অপমান আর লাঞ্ছিত করার চক্রান্ত করছে। এতে প্রচণ্ড হতাশ ও অপমানিত হয়ে সে সেখান থেকে নীরবে কেটে পড়ে। বাড়ি ফিরে আরাঞ্জিন চুপচাপ বসেছিল। সেনিয়া মাতাকারার সাথে আরাঞ্জিনের এই আলগা বন্ধুত্ব দেখে খুব একটা সন্তুষ্ট হতে পারছিল না, তাই আরাঞ্জিনের মন হালকা করতে সে তাকে হঠাৎ এক ঘুষি বসিয়ে দেয়। দৃশ্য বদলে দেখা যায় মাতাকারার বন্ধুরা তাকে খুঁজতে তার মেসে গিয়ে পৌঁছেছে। মেসে দায়িত্বপ্রাপ্ত মহিলাটি জানায় যে মাতাকারা ঘরেই আছে। বন্ধুরা সুসংবাদ পেয়ে লাফাতে লাফাতে ঘরে ঢুকতেই দেখে মাতাকারা হাত দিয়ে নিজের মাটির লক্ষ্মীভার ভেঙে টাকা বের করছে। কোনো কথা না বলে বন্ধুদের এড়িয়ে সে সেখান থেকে সোজা বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আরাঞ্জিন দেখে তাদের বাড়ির শাওয়ারটা একদম খারাপ হয়ে গেছে, তাই তাকে স্নান করতে পাবলিক বাথে যেতে হয়। পথে অচমকা মাতাকারার সাথে তার ধাক্কা লাগে, কিন্তু মাতাকারা একটা শব্দ না বলে চোরের মতো এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ওদিকে দিশেহারা আকাতারও কোনো সমাধানের আশায় পাগলের মতো সেই মন্দিরে ঘুরতে থাকে। ওতা আর মারিতো ঘরে ঢুকে মাহরোর সাথে কথা বলতে শুরু করে। তখনই জানা যায় যে মাতাকারার দাদা জেলখানায় মারা গেছে। আড়াল থেকে মাহরো আর মারিতো দুজনেই প্রথমবার শুনে চমকে ওঠে যে ওই লোকটা আসলে মাতাকারার আপন দাদা ছিল। মাতাকারা যে কদিন ধরে স্কুলে আসছে না আর ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তা ভেবে তারা দুশ্চিন্তা প্রকাশ করে। অন্যদিকে মাতাকারা তার পিছু নেওয়া কালো ছায়াটাকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল, তাই সে বাধ্য হয়ে ইচিয়াকে ডেকে পাঠায়। ইচিয়া তাকে প্ররোচিত করে বলে যে এই অন্ধকারের ছায়া আসলে মাতাকারার ভেতরে লুকিয়ে থাকা ভেগে যাওয়ার ভয় ছাড়া আর কিছুই নয়। মাতাকারা মানতে না চাইলে ইচিয়া তাকে আরও ভাঙতে শুরু করে। সে বলে যে মাতাকারা হয়তো অনেক আগেই নিজের লড়াইটা হেরে গিয়েছিল আর তার বন্ধুরা স্রেফ দয়ার পাত্র হিসেবে তাকে দলে রেখেছিল। ইচিয়া বিষ ঢেলে বলে যে আরাঞ্জিনের সাথে একসাথে হনকিবিত হওয়ার সেই ছেলেমানুষী স্বপ্নটাই মাতাকারাকে সব দিক থেকে দুর্বল করে রেখেছে, তাই এই মায়াজাল কাটিয়ে শক্তিশালী হতে গেলে আরাঞ্জিনকে হারিয়ে গুড়িয়ে দেওয়াই তার একমাত্র পথ। পরদিন সকালে মাহরো স্কুলে গিয়ে আরাঞ্জিনকে সোজা ছাদে ডেকে নিয়ে যায়। বোকা আরাঞ্জিন ভাবে তার প্রেমের মোক্ষম সুযোগ এসে গেছে, কিন্তু মাহরো অত্যন্ত গম্ভীর হয়ে মাতাকারার চরম সংকটের কথা জানায়। মাহরো বলে যে মাতাকারার দাদা মারা গেছে আর মাতাকারা সম্পূর্ণ একা হয়ে পড়েছে। এ কথা শুনেও আরাঞ্জিনকে খুব একটা বিচলিত না হতে দেখে মাহরো প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। সে আরাঞ্জিনকে স্পষ্ট জানিয়ে দেয় যে আগে নিজের ভেতরে একটু ভালো মন আর মানবিকতা নিয়ে আসুক, তারপর যেন মাহরোর সাথে কথা বলতে আসে। মাহরো রেগে সেখান থেকে চলে যায়। পরে রাতে আরাঞ্জিন আর সেনিয়া যখন হেঁটে যাচ্ছিল, আচমকা তাদের সামনে আকাতারো এসে হাজির হয়। আরাঞ্জিন আবার ঘাবড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে সে কিভাবে সেনিয়ার নাম জেনেছিল। আকাতারো কোনো জবাব না দিয়ে রহস্যের হাসি হেসে বলে যে খুব শিগগিরই সব জানতে পারবে। এরপর সে গোপনে আরাঞ্জিনের পকেটে একটা চিঠি গুজে দিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে মাতাকারা পুরোপুরি ইচিয়ার চক্রান্তে জড়িয়ে পড়ে। ইচিয়ার কুটিল প্ররোচনায় পা দিয়ে মাতাকারা ভাবতে শুরু করে যে নিজের ভেতরের পিছু নেওয়া এই অন্ধকার থেকে মুক্তি পেতে হলে যে কোনো মূল্যে আরাঞ্জিনকে ধ্বংস করতেই হবে। পরদিন আরাঞ্জিন যখন বাথরুমে যাচ্ছিল, সেনিয়া তার সাথে মন খুলে কথা বলতে শুরু করে। সেনিয়ার এক ফ্ল্যাশব্যাকে জানা যায় যে সেনিয়া নিজেও একসময় একজন সত্যিকারের হনকিবিত হতে চেয়েছিল। ছোটবেলায় সে দেখেছিল ইচিয়া কিভাবে একা হাতে তার চেয়ে বয়সে অনেক বড় এক শক্তিশালী যোদ্ধাকে হারিয়ে দিয়েছিল, আর সেই থেকেই সেনিয়া ইচিয়াকে নিজের আদর্শ মেনে পথ চলা শুরু করে। পরে বড় হয়ে তারা দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। এমনকি সেনিয়া নামটাও ইচিয়াই ভালোবেসে তাকে দিয়েছিল। সেনিয়া জানায় যে পরে একটা বিশেষ ঘটনার পর থেকে ইচিয়া পুরোপুরি বদলে যায়, তবে সেই ঘটনাটা গোপনই থেকে যায়। বর্তমান দৃশ্যে ফিরে এসে সেনিয়া আরাঞ্জিনকে বুঝিয়ে বলে যে ছোটবেলা থেকে যারা একসাথে হনকিবিত হওয়ার স্বপ্ন দেখে এসেছে, সেই গভীর অনুভূতিগুলোকে আরাঞ্জিনের অন্তত একটু সম্মান করা উচিত। সেনিয়া আরাঞ্জিনকে বলে যে এত মানুষের ভিড়েও কেন সে আরাঞ্জিনকেই বেছে নিয়েছিল, কারণ আরাঞ্জিনের সোজাসাপটা আর সত্যি কথা বলার সৎ স্বভাবটা সেনিয়াকে মুগ্ধ করেছিল, যা তাদের সম্পর্কের মান বহু গুণ বাড়িয়ে দিয়েছে। সেনিয়া মনে মনে ভাবে যে আরাঞ্জিন আজ একজন খাঁটি হনকিবিত হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে আরাঞ্জিন ফাজলামো করে বলে যে ছেলেদের মুখে নিজের প্রশংসা শুনতে তার মোটেও ভালো লাগে না, তাই সেনিয়ার বেশি আশাবাদী হবার দরকার নেই। ঠিক তখনই পরিবেশ থমকে যায় যখন তাদের ঠিক সামনে এসে দাঁড়ায় মাতাকারা।
হারা। সে হিমশীতল গলায় বলে যে একজন সত্যিকারের হনকিবিত হয়ে উঠতে গেলে আরাঞ্জিনকে হারিয়ে গুড়িয়ে দেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। কথা বলেই সে হিংস্রদের মতো আরাঞ্জিনের ওপর চড়াও হয়ে মারতে শুরু করে। সেনিয়া আরাঞ্জিনকে সতর্ক করে বলে যে মাতাকারা এখন আর আগের মানুষটা নেই। পরিস্থিতি সামলাতে আরাঞ্জিন আর সেনিয়া তৎক্ষণাৎ ফিউজড হয়ে মাতাকারার সজোরে আসা এক মারাত্মক ঘুষি আটকে দেয়, কিন্তু মাতাকারা পিছু না হটে ইচিয়ার কুটিল প্ররোচনায় আবার সপাটে আঘাত হানে। সেনিয়া এক লহমায় বুঝে যায় যে ইচিয়া পুরোপুরি মাতাকারাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আরাঞ্জিন কিছু বুঝে ওঠার আগেই বলে যে তাদের তো এভাবে নিজেদের মধ্যে লড়া উচিত নয়, কিন্তু হঠাৎই পেটের সাংঘাতিক বাথরুমের চাপে আরাঞ্জিন ধপাস করে মাটিতে বসে পড়ে আর পুরোপুরি অসহায় হয়ে পড়ে। মাতাকারা তার ঘাড়ে এক বিধ্বংসী লাথি চালাতে গিয়েও আরাঞ্জিনকে একদম নিশ্চল দেখে শেষ মুহূর্তে নিজেকে আটকে নেয়। আরাঞ্জিন আর বাথরুমের চাপ সহ্য না করতে পারে পেটে হাত দিয়ে এক দৌড়ে সেখান থেকে পালায়। মাতাকারা বন্ধুকে এভাবে দৌড়ে পালাতে দেখে মন খারাপ করে ফেলে, কারণ সে বুঝতে পারে না আরাঞ্জিনের আসলে কি হয়েছে। ইচিয়া খেয়াল করে যে মাতাকারার ভেতরের দয়া আর মূল্যবোধ এখনও এতটা তীব্র যে সে নিজের বন্ধুকে আঘাত করতে পারছে না, তাই তাদের দিয়ে সত্যি সত্যি যুদ্ধ করাতে হলে তাকে আরও কঠোর চক্রান্ত করতে হবে। বাথরুমে কাজ সেরে আরাঞ্জিন তার ক্ষতের মলম লাগায়। তখন সেনিয়া তাকে খুলে বলে যে মাতাকারার শরীরে এখন স্বয়ং ইচিয়া বাস করছে। তবে বেশি কিছু না জানিয়ে সেনিয়া আবার ভেতরে লুকিয়ে পড়ে। ঠিক তখনই আরাঞ্জিনের মনে পড়ে আকাতারোর দিয়ে যাওয়া পকেটের সেই চিঠিটার কথা। চিঠি পড়ে সে নির্দিষ্ট জায়গায় গিয়ে আকাতারোর মুখোমুখি হয়। আকাতারো তাকে বিষ ঢেলে জানায় যে সেনিয়া আসলে কোনো নিঃস্বার্থ বন্ধু নয়, সে আরাঞ্জিনের শরীরটা পুরোপুরি দখল করার অসৎ উদ্দেশ্য নিয়েই তার সাথে ফিউজড হতে চায়। অন্যদিকে মাতাকারা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছিল। ইচিয়া তাকে ক্রমাগত মানসিক চাপ দিতে থাকলে মাতাকারার ভেতরটা প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ে, আর ঠিক তখনই তার পিছু নেওয়া ট্রমার সেই ভুতুরে ছায়াটা চিরতরে মিলিয়ে যায়। ইচিয়া শয়তানি হেসে বুঝতে পারে যে মাতাকারার শরীরের দখল নেওয়ার পথ এবার একদম পরিষ্কার, কারণ স্রেফ কিছুটা তীব্র রাগ আর ক্ষোভই যথেষ্ট মাতাকারার সুপ্ত অন্ধকারের শক্তিকে জাগিয়ে তোলার জন্য। এদিকে আরাঞ্জিন আকাতারোর কথা বিশ্বাস করতে চায় না যে সেনিয়া তাকে ধোঁকা দিয়ে শরীর কেড়ে নেয়। আকাতারো তাকে বলে সে যেন নিজের চোখেই সত্যটা যাচাই করে নেয়, আর ইচিয়া পুরোপুরি গ্রাস করার আগেই মাতাকারাকে বাঁচানোর একটা চেষ্টা করে। কথা বলে আকাতারো চলে যায়। পরদিন সকালে স্কুলে এসে আরাঞ্জিন মাহরোর সেই চরম কঠোর কথাগুলো মনে করে তাকে এড়িয়ে চলে, আর ক্লাসরুমের অন্য প্রান্তে তখন থমথমে নীরবতা বিরাজ করছিল। আরাঞ্জিনের দেখা হয়ে যায় কোমু আর কাকেরুর সঙ্গে। তারা খেয়াল করে মাতাকারা অবশেষে ক্লাসে এসেছে, তাই আনন্দের সঙ্গে তাকে খেলতে যাওয়ার আমন্ত্রণ জানায়। সে সেনিয়াকে বাইরে আসতে ডাকলেও অজানা কারণে জিনটি ভেতর থেকে কোনো সাড়াই দিচ্ছিল না। কিছুক্ষণ পর সবাই একটা ভিডিও গেমসের দোকানে পৌঁছয়। খেলতে খেলতে মাতাকারা বিরক্ত হয়ে কোল্ড ড্রিঙ্কস কিনতে যায়। পথে এনজি বয়েজের কয়েকজনের সঙ্গে তার কাঁধে ধাক্কা লাগে। মাতাকারাকে যেন আর খুঁজে পাওয়া যায় না। সে এক ছেলের মুখে কুশিয়ে ঘুষি মেরে পুরো দলটাকে বেধড়ক পেটাতে শুরু করে। কোমু আর কাকেরু ছুটে এসে হতভম্ব হয়ে যায়, কারণ মাতাকারা সবসময় ঝামেলা এড়িয়ে চলত। কয়েক ঘন্টা পর এক গলিতা মাতাকারা সামনে পড়ে মারিতোর দল। সে মারিতোর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মারিতোর কড়া আঘাতে মাতাকারা নিজেই একের পর এক মার খেতে থাকে। ইচিয়া তাকে সতর্ক করে মারিতোর সঙ্গে লড়াই করা এখন বড্ড তাড়াহুড়ো হয়ে যাবে। আরাঞ্জিন একা সেনিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করে। সে জানতে চায় আকাতারোর বলা কথা সত্যি কিনা, সেনিয়া কি তার শরীরের দখল নিতে চায়। কিন্তু কথা শেষ হওয়ার আগেই তার কৌতূহলী মা আড়াল থেকে সব শুনে ফেলেন। তিনি ভুল বুঝে বসেন যে আরাঞ্জিন বুঝি কোনো মেয়ের সঙ্গে প্রেম করছে এবং নিজের শরীর নিয়ে হাবুডুবু খাচ্ছে। আরাঞ্জিন ধমক দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। মাতাকারা আবার সেই মন্দিরে গিয়ে বসে। তার লুকোনো ভয় আর পালানোর আতঙ্ক আরও বেড়ে ওঠে। এই সুযোগে ইচিয়া তাকে উস্কে বলে এই মানসিক ট্রমা থেকে মুক্তি পেতে হলে একে একে সবাইকে ধ্বংস করতে হবে। পরদিন সকালে মাতাকারা রাস্তা দিয়ে যাওয়ার সময় দূরে তাৎসুতকে দেখতে পায়। তাকে দেখেই তাৎসুত রেগে যায়। ইচিয়া মাতাকারাকে শেষ করে দিতে উস্কায়, আর মাতাকারা দেরি না করে ঝাঁপিয়ে পড়ে। আইসক্রিম কিনতে গিয়ে নাগারে এই ঝামেলার কথা শুনে সেখানে পৌঁছে দেখে তাৎসুত রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। সে মাতাকারার সঙ্গে লড়াই শুরু করে। নাগারে কয়েকটা শক্ত ঘুষি মারতেই ইচিয়া মাতাকারাকে ধমক দিয়ে মনে করিয়ে দেয় এভাবে হেরে গেলে সেই ভুতুড়ে দানব তাকে আজীবন তাড়া করবে। কথাটা শুনেই মাতাকারার ক্ষোভ জ্বলে ওঠে। সে উন্মাদের মতো নাগারেকে পেটাতে শুরু করে। আহত তাৎসুত থামাতে এগোলেও মাতাকারা তাকেও সপাটে আঘাত করে ফেলে দেয়। স্কুলে আরাঞ্জিন বন্ধুদের মুখে মাতাকারার বিধ্বংসী রূপের কথা শোনে। সবাই বলাবলি করছিল মাতাকারা নাকি নাগারে আর তাৎসুতকে প্রায় মেরেই ফেলেছিল। চিকিৎসাধীন নাগারে বিছানায় শুয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাৎসুত তাকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই মারিতো আর ওতা আসে। নাগারের এই অবস্থা দেখে মারিতো রেগে যায়। সে মনে মনে ভাবে মাতাকারা তার শিকার,
তাই অন্য কেউ যেন তাকে ছুতেও না পারে। এরপর নাগারের জন্য আনা একটা স্ন্যাক্স তার হাতে তুলে দেয়। ওতা আর মারিতো ঘর থেকে বেরিয়ে আসে। ওতা মারিতোকে বলে যে তার মন একটা খারাপ কিছুর বার্তা দিচ্ছে, কারণ আগে নাগারে আর মাতাকারার শক্তি একদম সমান ছিল, কিন্তু হঠাৎ করে মাতাকারা এত শক্তি কিভাবে পেল? মারিতো ও তার আশঙ্কায় সাই দিলেও ভেতরে ভেতরে সে বেশ উত্তেজিত হয়ে পড়ে, কারণ লড়াইটা এবার জমে ক্ষীর হতে চলেছে। অন্য একটি দৃশ্যে দেখা যায় মাতাকারা একাই বেশ কয়েকজন লোককে বেধড়ক পিটিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তার বন্ধুরা দৌড়ে এসে তাকে থামানোর চেষ্টা করে বলে যে সে কখনোই এমন হিংস্র লোক ছিল না, কিন্তু মাতাকারা বরফের মতো ঠান্ডা গলায় জানায় যে এখন থেকে সে এমনই থাকবে। বন্ধুরা তাকে বলে কেনিচি তার জন্য অপেক্ষা করছে, কিন্তু মাতাকারা তা নাকচ করে জানায় কেনিচির সাথে সে সবার শেষে লড়বে। ঠিক তখনই মারিতো স্কুলের মাইক নিয়ে চেঁচাতে শুরু করে এবং মাতাকারাকে চ্যালেঞ্জ জানিয়ে খোলা মাঠে ডেকে পাঠায়। খবরটা ছড়াতেই স্কুলের সব ছাত্র সেখানে ভিড় জমানো শুরু করে। পরিস্থিতি মারাত্মক গরম হয়ে ওঠে। আরাঞ্জিন সব সত্যি মাতাকারাকে জানানোর জন্য পাগলের মতো দৌড়ে সেখানে এসে পৌঁছায়, কিন্তু এসে দেখে মারিতো আর মাতাকারা ততক্ষণে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। মারিতো সপাটে একের পর এক জোরালো মার বসাতে শুরু করলে মাতাকারা কিছুটা ঘাবড়ে যায়, তবুও সে পাল্টা আঘাত করার প্রাণপণ চেষ্টা চালায়। লড়াইয়ের এক ফাঁকে মাতাকারা অসততার আশ্রয় নিয়ে মারিতোর চোখে বালি ছুড়ে দেয়। বালি ছিটিয়ে সে মারিতোকে শেষ মারটা মারতে গেলে মারিতো অন্ধ অবস্থাতেই এক মারাত্মক ঘুষি কষিয়ে মাতাকারাকে মাটিতে আছাড় মারে। মাটিতে পড়ে থাকা মাতাকারাকে দেখে ইচিয়া মনে করে যে তার ধৈর্যের সীমা শেষ, এই দুর্বল ছেলেকে দিয়ে আর কিচ্ছু হবে না। ওদিকে মারিতো তাকে নির্মমভাবে পিটিয়ে চললে মাতাকারা মনে মনে ভাবে যে সে এখনো হেরে যায়নি। সে শরীর নিংড়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, যা দেখে ইচিয়া স্তব্ধ হয়ে যায়। মারিতো তাকে শেষ করার জন্য এক কালান্তক লাথি মারতে এলে মাতাকারা নিজের সমস্ত ভয় দূর করে পরম শক্তি প্রার্থনা করে ওঠে। আর ঠিক সেই মুহূর্তে ইচিয়া মাতাকারার আসল সুপ্ত ক্ষমতার রূপ দেখতে পায়। ইচিয়া আর এক মুহূর্ত দেরি না করে মাতাকারার সাথে পুরোপুরি ফিউজড হয়ে তার শরীর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ইচিয়ার শক্তি পেতেই মাতাকারা অনায়াসে মারিতোর লাথি আটকে দেয় এবং এমন এক বিধ্বংসী পাল্টা ঘুষি বসায় যা মারিতোকে শূন্যে উড়িয়ে নিয়ে গিয়ে মাঠের সীমানা প্রাচীরেই তারের বেড়ায় আছড়ে ফেলে। উপস্থিত সবাই এই অবিশ্বাস্য দৃশ্য দেখে থমকে যায়। মারিতো সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেও তার পা দুটো কাঁপতে থাকে এবং সে মাটিতে ঢলে পড়ে। মাতাকারা ধীর পায়ে তার কাছে এগিয়ে এসে পুরো মাঠের সামনে তাকে নির্মমভাবে পেটাতে শুরু করে। মাহরো কান্নাকাটি করে সবাইকে অনুরোধ জানায় তার ভাইকে বাঁচানোর জন্য, কিন্তু মাতাকারার এই পৈশাচিক রূপ দেখে কারো কাছে গিয়ে আটকানোর সাহস হয় না। মারিতো নিজে পর্যন্ত বুঝতে পারছিল না যে ছোটবেলা থেকে দুর্বল থাকা এই ছেলেটা হঠাৎ কিভাবে এতটা দানবীয় শক্তির অধিকারী হলো। তবে মৃত্যুর মুখে দাঁড়িয়েও মারিতোর মুখে মৃদু হাসি ফুটে ওঠে, কারণ জীবনে প্রথমবার সে কারো কাছে সত্যি সত্যি হেরে গেছে। মাতাকারা কড়া এক লাথিতে মারিতোকে চূড়ান্ত নকআউট করে দেয়। শহরের অন্যতম সেরা শীর্ষ যোদ্ধাকে এভাবে এক লহমায় ধুলোয় মিশে যেতে দেখে চারপাশের সবাই স্তব্ধ হয়ে যায়। আরাঞ্জিন একপাশে ছুটে গিয়ে উন্মাদের মতো সেনিয়াকে ডেকে চলে। সেনিয়া অবশেষে বাইরে বেরিয়ে এলেও চারপাশের পরিস্থিতি দেখে তাকে খুব একটা খুশি দেখায় না। সেনিয়া তখন অতীতের ঘটনা প্রকাশ করতে শুরু করে। বহু বছর আগে তাদের যুগে তৎকালীন সম্রাট সেই সব মানুষদের দমন করতে চেয়েছিলেন যারা হনকিবিত হবার স্বপ্ন দেখত। একদিন সেনিয়া ও ইচিয়া একসাথে তালিম নেওয়ার সময় সেনিয়া হেরে গেলে ইচিয়া মনে করেছিল সে বুঝি তাকে নিয়ে ঠাট্টা করছে। এর কিছুদিন পর দুজনে এক চরম লড়াইয়ের জন্য মুখোমুখি হয়, কারণ ইচিয়া সেনিয়াকে জানিয়েছিল যে তার জীবনের আয়ু আর খুব বেশি দিন বাকি নেই, তাই মৃত্যু নিশ্চিত জেনেও তারা রক্তক্ষয়ী লড়াইয়ে মেতে ওঠে। ঘণ্টার পর ঘণ্টা যুদ্ধ চলার পর ইচিয়া সেনিয়াকে মাটিতে ধুলোয় মিশিয়ে দেয়। ইচিয়া যখনই নিজের আসল রূপ দেখাতে যাবে ঠিক তখনই হঠাৎ এক আততায়ী তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেনিয়া বন্ধুর দিকে ছুটে যেতে চাইলেও তাকেও সপাটে গুলি করা হয়। সেনিয়া আরাঞ্জিনকে জানায় যে সেই ঘটনার পর থেকেই সে ইচিয়ার এই বদলে যাওয়ার কারণ আর উত্তর খুঁজে বেড়াচ্ছে। এসব শুনে আরাঞ্জিন ইতস্তত করে বলে যে সে তো কখনো চায়নি কেউ তার শরীরের দখল নিক। সেনিয়া মুচকি হেসে আরাঞ্জিনকে ধন্যবাদ জানায়। এরপর কিছু আবেগঘন কথা বলে সেনিয়া চিরতরে আরাঞ্জিনের শরীর ছেড়ে অন্যদিকে চলে যায়। পরে গভীর রাতে দেখা যায় মাতাকারা একাই বেশ কয়েকজন লোককে পিটিয়ে তক্তা বানিয়ে দিয়েছে। স্থানটি ত্যাগ করতেই তার সামনে এসে দাঁড়ায় আরাঞ্জিন। আরাঞ্জিন তাকে বোঝানোর চেষ্টা করে যে ইচিয়া তাকে ভেতরে ভেতরে গ্রাস করছে, আর এভাবে চলতে থাকলে মাতাকারা মারাও যেতে পারে। কিন্তু মাতাকারার তাতে বিন্দুমাত্র যায় আসে না, কারণ সে স্রেফ আরাঞ্জিনের চেয়ে শক্তিশালী হতে চায়। মাতাকারা সেখান থেকে হাঁটা ধরলে ইচিয়া তাকে আরাঞ্জিনকে শেষ করার পরামর্শ দেয়, তবে মাতাকারা মানা করে জানায় আগে তাকে অন্য একটা বকেয়া হিসাব মেটাতে হবে। অন্য একটি দৃশ্যে কিছু গ্যাংয়ের ছেলে ও তার কাছে এসে জানতে চায় যে সিগমা স্কোয়াড কি তবে চিরতরে ভেঙে যাচ্ছে। ও তা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে জানায় যে সে মোটেও তাদের এই ঐতিহ্যবাহী দলকে এভাবে শেষ হতে দেবে না। কিছুক্ষণ পর মাতাকারা সোজা কেনি
কেনিচির আস্তানায় গিয়ে পৌঁছায়। সে কেনিচির একাধিক সঙ্গীকে মারধর করলে কেনিচি বাইরে বেরিয়ে আসে। মাতাকারা সোজা তাকে দ্বৈরথের চ্যালেঞ্জ জানিয়ে পরদিন লড়াইয়ের নির্দিষ্ট সময় আর স্থান ঘোষণা করে সেখান থেকে চলে যায়। রাতে মায়ের রেস্তোরাঁয় কাজ করার সময় আরাঞ্জিন কিছু গ্রাহকের মুখে শুনতে পায় যে পরদিন কেনিচির সাথে মাতাকারার মহাযুদ্ধ হতে চলেছে। আরাঞ্জিন তাদের সুস্বাদু খাবার পরিবেশন করলে তারা একদম তৃপ্ত হয়ে যায়। ঠিক তখনই রেস্তোরাঁয় কেনিচির আগমন ঘটে এবং সে আরাঞ্জিনকে একান্তে কথা বলার জন্য বাইরে ডেকে নেয়। অন্যদিকে মাহরো হাসপাতালে গিয়ে পৌঁছালে মাহরো তাকে জানায় যে মারিতো মারাত্মক মার খাওয়ার পর এখনও জ্ঞান ফিরে পায়নি। কুমু আর কাকেরু স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই দিনের কথা যেদিন মাতাকারা একা গিয়ে কেনিচিকে চ্যালেঞ্জ জানিয়েছিল, কিন্তু কেনিচির পাথরের মতো শরীরের সামনে মাতাকারার ঘাগুলো কোনো প্রভাবই ফেলতে পারেনি, বরং কেনিচি কয়েকটা শক্ত মার মেরে মাতাকারাকে রক্ত ভেজা করে দেয়। লড়াই শেষ হওয়ার পর কুমু আর কাকেরু এগিয়ে গিয়ে মাতাকারাকে জুস খাইয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল, কারণ মিনাটোর শীর্ষ যোদ্ধার মুখোমুখি হওয়ার কারণে কাকেরু মাতাকারাকে ভীষণ শ্রদ্ধা করত। বর্তমান দৃশ্যে ফিরে এসে কাকেরু কোমোকে বলে সোজা আরাঞ্জিনকে ডেকে আনতে, কারণ কেবল আরাঞ্জিনই পারবে মাতাকারাকে সামালতে। কোমো বিন্দুমাত্র দেরি না করে এক দৌড়ে আরাঞ্জিনের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে কেনিচি নিজেকে দ্বৈরথের জন্য প্রস্তুত করে নেয়। মাতাকারাও যুদ্ধের মাঠের দিকে হাঁটা লাগালে পথে কাকেরু তার পথ আটকায়। কাকেরু মাতাকারার পেটে এক ঘুষি মেরে থামানোর চেষ্টা করলেও মাতাকারার কোনো ক্ষতি না হওয়ায় সে পাল্টা পেটে এক লাথি মেরে কাকেরুকে মাটিতে ফেলে দেয়। কাকেরু মারাত্মক আহত হওয়া সত্ত্বেও নিচ থেকে মাতাকারার পা জড়িয়ে ধরে অনুনয় করে বলে যে সে তাদের বন্ধু আর তারা তাকে আগের মতো দেখতে চায়। এই আবেগঘন কথাগুলো শুনে মাতাকারা এক মুহূর্তের জন্য থমকে যায়, কারণ সে বুঝতে পারে যে অনেকের কাছেই সে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক তখনই কোমো সেখানে আরাঞ্জিনকে নিয়ে উপস্থিত হয়। আরাঞ্জিন লড়তে খুব একটা আগ্রহী ছিল না, কিন্তু কোমো তাকে বন্ধুদের কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে মাঠের দিকে নিয়ে আসে। সমুদ্র সৈকতের বালুচরে ততক্ষণে কেনিচি প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল আর চারপাশে বিশাল দর্শকমণ্ডলী ভিড় জমিয়েছিল। মাতাকারা সেখানে পৌঁছেই গর্জে উঠে বলে যে সে কেনিচিকে ধুলোয় মিশিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। আরাঞ্জিন আর কোমো ও হিংয়ের পাশে এসে দাঁড়ায়। এখানে মাতাকারার জীবনের এক নির্মম সত্য জানা যায়। ছোটবেলায় মাতাকারাকে তার নিজের পরিবার কোনো কারণ ছাড়াই ছেড়ে পালিয়েছিল, কেবল তার দাদাই তাকে ভালোবেসে বড় করে তুলেছিল। কিন্তু দাদা গ্রেফতার হওয়ার পর মাতাকারা নিজের একমাত্র ভরসা হারিয়ে ফেলে, আর এই নিঃসঙ্গতাই তাকে ধীরে ধীরে অন্ধকারের অতলে ঠেলে দেয়। লড়াই শুরু হতেই মাতাকারা কেনিচির মুখে সপাটে এক ঘুষি কষে। কেনিচি সামান্য আলসেমি করতেই মাতাকারা ভাবল সে জিতে গেছে, কিন্তু কেনিচি পরক্ষণেই এমন এক বিধ্বংসী পাল্টা মার মারে যা মাতাকারাকে কাঁপিয়ে দেয়। কেনিচি যখনই তার স্পেশাল টেকনিক দিয়ে তাকে শেষ করতে যাবে, মাতাকারা ইচিয়ার পরম শক্তি প্রার্থনা করে বসে। মুহূর্তে ইচিয়ার শক্তিতে মাতাকারা সেই মারাত্মক আক্রমণ এড়িয়ে গিয়ে কেনিচিকে পাল্টা এক মার বসায় এবং উন্মাদের মতো ঘুষির ঝড় তোলে। কেনিচি আঘাতগুলো অনায়াসে সহ্য করে নেয়, কারণ তার মনে পড়ে যায় এক পুরানো কথা। মাতাকারার দাদা জেলে যাওয়ার আগে কেনিচিকে অনুরোধ করেছিল যদি তার কোনো ক্ষতি হয়ে যায় কেনিচি যেন সবসময় মাতাকারাকে দেখে রাখে। মাতাকারার দাদা কেনিচি খুব প্রিয় আর শ্রদ্ধার মানুষ ছিল, আর সেই ভরসার মান রাখতেই কেনিচি মাতাকারার উপর আসল শক্তি প্রয়োগ না করে স্রেফ মার খেয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মাতাকারা কেনিচির ঘাড় লক্ষ্য করে এমন এক কালান্তক লাথি মারে যে কেনিচি মাটিতে ধুলোয় মিশে যায়। মাঠে থাকা সবাই দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে যায়। মাতাকারা নিশ্চিত হয় চূড়ান্ত আঘাতটা লেগেছে, তাই অহংকারে জ্যাকেট খুলে জলে ছুড়ে দেয়। এরপর প্রকাশ পায় আগের রাতে কেনিচি আর আরাঞ্জিনের গোপন কথা। কেনিচি হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল লড়াই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আরাঞ্জিন যেন যে কোনোভাবে নিজের বন্ধুকে থামায়। প্রথমে আরাঞ্জিন রাজি হয়নি, কিন্তু কেনিচি তাকে বিশ্বাস করিয়ে বলে তার ভেতরে এমন এক সুপ্ত ক্ষমতা রয়েছে আর সেনিয়াকে ছাড়াই সে মাতাকারাকে থামাতে পারবে। কয়েক ঘন্টা পর মাতাকারা গর্জে ওঠে। এবার সে আরাঞ্জিনের মুখোমুখি হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ইচিয়াও উল্লাসে ফেটে পড়ে, কারণ আরাঞ্জিনের সঙ্গে লড়াই মানেই সেনিয়ার সঙ্গেও হিসাব মেটানো। এদিকে আরাঞ্জিন সেই পুরনো মন্দিরে পৌঁছে যায় যেখানে প্রথম সেনিয়ার দেখা পেয়েছিল। সে বিশেষ বন্দুকটা নিয়ে নিজের মাথায় গুলি চালায়। বিকট হুঙ্কার তুলে সেনিয়া হাজির হয়। সেনিয়া জানতে চায় আরাঞ্জিনের আসল ইচ্ছা কি। আরাঞ্জিন জানায় তার শুধু পরম শক্তি চাই। ঠিক তখনই তার মনে ভেসে ওঠে ছোটবেলার স্মৃতি। সে শুনেছিল মাতাকারা নামে এক ছেলে প্রতিদিন মন্দিরে একা তালিম নেয়। পরিচয় না থাকলেও কৌতূহলে আরাঞ্জিন লুকিয়ে সেখানে যায়। সে দেখে মাতাকারা প্র্যাকটিস করছে, কিন্তু নিজের বানানো ট্র্যাপে জখম হয়ে পড়ে যায়। আরাঞ্জিন দৌড়ে গিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। সেদিন মাতাকারা তাকে হনকিবিতন আসল মানে বোঝায়। আবেগে
আরাঞ্জিন নিজের স্পেশাল ফ্রেন্ডশিপ স্টোনটা মাতাকারার হাতে দিয়ে প্রতিজ্ঞা করে তারা একসঙ্গে বড় হয়ে সত্যিকারের হনকিবিত হবে। বর্তমানে ফিরে আরাঞ্জিন সেনিয়াকে অবিলম্বে ফিউজড হওয়ার আদেশ দেয়। সে জানায় বন্ধুকে বাঁচাতে নিজের প্রাণ গেলেও তার বিন্দুমাত্র পরোয়া নেই। সিগমা স্কোয়াডের সবাই চিন্তায় ছিল, কেউ বুঝতে পারছিল না মাতাকারা কিভাবে এমন ভয়ঙ্কর রূপ নিল। তারা জানতে চায় এই সময় আরাঞ্জিন কোথায়। ওতা সবাইকে শান্ত করে বলে হয়তো আরাঞ্জিন এমন কিছু জানে যা তারা কল্পনাও করতে পারছে না। এদিকে রাস্তায় মাতাকারাকে অদ্ভুত আচরণ করতে দেখে কয়েকজন ছেলে ভয়ে পালিয়ে যায়, কারণ ততক্ষণে ইচিয়া তার শরীর আর মন পুরোপুরি কবজা করে নিয়েছে। মাহরো হাসপাতালে মারিতোর পাশে বসেছিল। মারিতোর জ্ঞান ফিরছিল না। বাইরে বেরিয়ে সে নার্সদের বলতে শোনে নতুন এক পেশেন্টকে জরুরি অ্যানেস্থেশিয়া দিতে হচ্ছে। মাহরো সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে যায়। কিছুক্ষণ পর কেনিচির রক্তাক্ত শরীর এনে মারিতোর পাশের বেডে শুইয়ে দেওয়া হয়। মাহরো কেনিচির নাম ধরে চিৎকার করতেই মারিতো আচমকা চোখ মেলে জ্ঞান ফিরে পায়। মাহরো আর তার সঙ্গীরাই নার্স সেজে এই পুরো নাটকটা সাজিয়েছিল যাতে মারিতোকে দ্রুত জ্ঞান ফেরানো যায়। মারিতো চোখ মেলতেই সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ তাদের প্ল্যান একদম সফল হয়েছিল। অন্যদিকে ওতা তার দলবল নিয়ে আরাঞ্জিনের মায়ের রেস্তোরাঁয় হাজির হয়ে জানতে চায় সে কি তার ছেলেকে দেখেছে। মা ইয়ায়াকো ছেলেকে ঘরে না পেয়ে ধরে নেন আরাঞ্জিন বুঝি কোনো চটপটে মেয়ের চক্করে পড়ে ফুর্তি করতে গেছে। উল্টে তিনি ছেলেদের বলেন আরাঞ্জিনকে যেন পূর্ণ পুরুষ হয়ে উঠতে একটু সময় দেওয়া হয়। এদিকে মাঠে আরাঞ্জিন আর সেনিয়া পাশাপাশি হাঁটছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় মাতাকারা। সেনিয়া সতর্ক করে জানায় ইচিয়া ততক্ষণে মাতাকারার পুরো শরীর আর আত্মা গ্রাস করে ফেলেছে। আরাঞ্জিন সঙ্গে সঙ্গে সেনিয়াকে তার শরীরের পুরো নিয়ন্ত্রণ নিতে বলে। সেনিয়া একটু ইতস্তত করলেও আরাঞ্জিনের সংকল্প দেখে রাজি হয়ে যায়, কারণ সেও 322 বছর ধরে ইচিয়ার সঙ্গে এই পুরনো হিসাব মেটানোর অপেক্ষায় ছিল। ইচিয়া গর্জে ওঠে। 3 শতাব্দী পর অবশেষে তাদের আবার দেখা হয়েছে। দুই জিনের ফিউশন হতেই শুরু হয় মহাকাব্যিক লড়াই। দুটো বিশাল শক্তি যেন ধ্বংসের খেলায় নেমে পড়ে। শুরুতে আঘাত প্রত্যাঘাত চললেও ইচিয়া শক্তিতে অনেক এগিয়ে ছিল। সেনিয়ার মনে পড়ে ছোটবেলায় ইচিয়া কিভাবে বারবার তাকে হারাতো। ইচিয়া এক লাথিতে তাকে দূরে ছুঁড়ে ফেলে জানায় শত শত বছর আগে মরুভূমিতে সে কেন নিজের প্রাণ বাজি রেখেছিল। ইচিয়া তখন ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিল এবং তার আয়ু প্রায় শেষ। তাই সে চেয়েছিল প্রিয় বন্ধু সেনিয়াই নিজের হাতে তাকে চিরতরে মুক্তি দিক। সত্যিটা জেনে সেনিয়ার কাছে এতদিনের সব রহস্য পরিষ্কার হয়ে যায়। ইচিয়া যখন তাকে শেষ করতে এগিয়ে আসে তখন সেনিয়ার মনের গভীরে আরাঞ্জিন হাজির হয়। সে চেঁচিয়ে বলে এভাবে কাঁদতে থাকলে ইচিয়ার সামনে সেনিয়া নিজেকেই হাস্যাস্পদ করছে। সেনিয়া বলে পুরনো বন্ধুকে হারানোর ক্ষমতা তার নেই, কিন্তু আরাঞ্জিন তার আত্মায় এক ঘুষি মেরে চেতনা ফিরিয়ে আনে। বাস্তবে ফিরেই সেনিয়া ইচিয়ার পেটে ভয়ঙ্কর পাল্টা ঘুষি বসিয়ে দেয়। ইচিয়া ব্যথায় হেসে ওঠে আর দুজন আবার সর্বশক্তি নিয়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। দূরের পাহাড় থেকে কাকেরু আর তার বন্ধু এই লড়াইয়ের আলো দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে যুদ্ধের দিকে ছুটে যায়। এদিকে মাতাকারার আত্মা নিজের শরীরের এক অন্ধকার কোণে বন্দী ছিল। ইচিয়ার দখলে থাকা সত্ত্বেও সেই ভয়ঙ্কর ছায়াগুলো কেন তাকে তাড়া করছে সে কিছুতেই বুঝতে পারছিল না। যুদ্ধের মাঝে সেনিয়ার উগ্র রূপ দেখে ইচিয়া স্বীকার করে জীবনে প্রথমবার সে সেনিয়াকে এমনভাবে লড়তে দেখছে। 300 বছর পর আবার নিজেদের এই নিখুঁত লড়াই উপভোগ করে দুজনেই উন্মাদের মতো আনন্দ পেতে থাকে। একের পর এক বিধ্বংসী আঘাতে ময়দান কেঁপে ওঠে। অবশেষে শেষ সংঘর্ষে বিকট বিস্ফোরণ ঘটে। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়া কাটতেই দেখা যায় বিজয়ী হয়ে দাঁড়িয়ে আছে সেনিয়া। তবে জয়ী হয়েও সে ইচিয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। সেনিয়া শেষমেশ নিজের পুরনো বন্ধু ইচিয়ার সঙ্গে মন খুলে লড়তে পেরে খুশি ছিল, কিন্তু হঠাৎ সেই রহস্যময় ট্রমার অন্ধকার ছায়া ইচিয়াকে চারদিক থেকে ঘিরে ফেলে। সঙ্গে সঙ্গে মাতাকারার শরীর থেকে ভয়ঙ্কর কালো জাদু বেরোতে শুরু করে। মাতাকারা উন্মাদের মতো চিৎকার করে জানায় এবার সে নিজের হাতে আরাঞ্জিনকে শেষ করবে। তারপর পরপর দুটো প্রাণঘাতী আঘাতে আরাঞ্জিনকে রক্তাক্ত করে দেয়। সেনিয়া বুঝতে পারে আর একটু হলে আরাঞ্জিন বাঁচবে না। নিজের শরীরের ভেতর আত্মার মধ্যে আটকে থাকা আরাঞ্জিন ভাবতে থাকে তার জীবন কি সত্যিই এখানেই শেষ। চোখের সামনে একে একে প্রিয় মানুষগুলোর মুখ ভেসে ওঠে। ঠিক তখনই তার ভেতর থেকে বাঁচার প্রবল ইচ্ছা জেগে ওঠে। আরাঞ্জিন মনে মনে চেঁচিয়ে বলে কোনোভাবেই সে অবিবাহিত বা কুমার অবস্থায় মরবে না। এই অদ্ভুত জেদি তাকে নতুন শক্তি দেয়। সে শরীরের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়ে মাতাকারার পরের আঘাত এক হাতেই আটকে দেয়। এদিকে আরাঞ্জিনের বন্ধু আর সিগমা স্কোয়াডের সবাই লড়াইয়ের জায়গায় ছুটে আসে, কিন্তু মাতাকারার গতি এত বেশি যে আরাঞ্জিন একের পর এক ঘুষি আর লাথি খেতে থাকে। সেনিয়া তাকে আর উঠতে বারণ করে, কারণ সে বুঝতে পারে
মাতাকারা শুধু নিজেকে আরাঞ্জিনের চেয়ে শক্তিশালী প্রমাণ করতে চাইছে। তবু রক্তাক্ত শরীর নিয়েও আরাঞ্জিন বারবার উঠে দাঁড়ায়। শেষমেশ সে মাতাকারার ওপর ঝাঁপিয়ে পড়ে। মাতাকারা চিৎকার করে বলে সে শুধু নিজের পেছনে থাকা ওই ভুতুড়ে দানবটাকে ধ্বংস করতে চায়। তখন আরাঞ্জিন তাকে বলে আসল দানব অন্য কেউ নয়, মাতাকারা নিজেই। তারপর জিজ্ঞেস করে সে আসলে কিসের এত ভয় পাচ্ছে। এই কথা শুনেই মাতাকারা মানসিকভাবে ভেঙে পড়ে। সে চিৎকার করতে থাকে তার আরাঞ্জিনকে দরকার নেই, নিজের দাদাকেও দরকার নেই, এমনকি এই পৃথিবীর কাউকেই দরকার নেই। তখন আরাঞ্জিন বুঝতে পারে মাতাকারা এতদিন ধরে আসলে কতটা একা আর ভীত ছিল। তাকে তাড়া করা সেই কালো ছায়া আসলে বন্ধুদের হারিয়ে একা হয়ে যাওয়ার গভীর ভয়। আরাঞ্জিন নিজের পুরনো ভুলও মনে করে। ছোটবেলায় বিপদের সময় মাতাকারাকে একা ফেলে সে পালিয়ে গিয়েছিল, তাই এবার সে আর পালাবে না বলে ঠিক করে। মাতাকারার ভয়ঙ্কর লাথি খেলেও আরাঞ্জিন দাঁড়িয়ে থাকে। তারপর সমস্ত শক্তি একত্র করে তার কপালে সজোরে ঘুষি মারে। আঘাতের সঙ্গে মাতাকারার মনের অন্ধকার চুরমার হয়ে যায়। ইচিয়া আর ট্রমার প্রভাব থেকে মুক্ত হতেই পুরো ময়দানে আলো ছড়িয়ে পড়ে। ধোঁয়া কাটতেই সেনিয়া দেখে আরাঞ্জিনের চারপাশে সোনালি হলুদ আভা জ্বলছে। সে বুঝতে পারে কোনো জিনের সাহায্য ছাড়াই আরাঞ্জিন নিজের শক্তিতে একজন খাঁটি হুমকিবিত হয়ে উঠেছে। বিদায় নেওয়ার আগে সেনিয়া বলে ভবিষ্যতে সে আরাঞ্জিনের সঙ্গে একজন সাধারণ মানুষের মতো লড়তে চায়। তারপর অদৃশ্য হয়ে যায়। আরাঞ্জিন মাতাকারার কাছে গিয়ে তাকে বোঝায় সে একা নয়, তার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা তাকে ভালোবাসে এবং বন্ধু মনে করে। এরপর আরাঞ্জিন ছোটবেলার সেই স্পেশাল ফ্রেন্ডশিপ স্টোন মাতাকারার হাতে তুলে দেয়। বন্ধুত্ব আর একসঙ্গে হুমকিবিত হওয়ার পুরনো স্বপ্ন ফিরে পেয়ে মাতাকারা কাঁদতে কাঁদতে আরাঞ্জিনকে ধন্যবাদ জানায়।